Like, share, subscribe, and press the bell icon to never miss an update from Just News. A warm welcome to all my esteemed guests only at Just News Talking Straight with Sandeep. আজকে আমার অনুষ্ঠানে তিনজন এরকম মানুষ এসেছেন, তাদেরকে কিন্তু নতুন করে ইন্ট্রোডিউস করবার কিছু নেই। তারা কিন্তু নিজেদের ফিল্ডে যথেষ্ট প্রতিষ্ঠিত এবং তাদেরকে প্রত্যেকেই চেনে, প্রত্যেকেই জানে। তো আজকে আমার মনটা এত ভালো হয়ে গেছে, মানে আমি ভাবছি একটা ছোট্ট গান গিয়ে শুরু করবো। যদিও আমি গায়ক নই, তবু আমি চেষ্টা করব। তপনদা আছে, তপনদা আমার কাছের মানুষ। তপনদার ফেসটাই সবাই চেনে, বেঙ্গলেও সবাই চেনে, বাংলাদেশেও সবাই চেনে। তপন রায়কে সবাই চেনে। তপনদাকে আমি ইন্ট্রোডিউস করাবো, কিন্তু কাছের মানুষ তো, তাই তার সামনে একটু গান গাইতে একটু ভয়ও লাগে, তাই চেষ্টা করছি গান গাওয়ার জন্য। ঠিক আছে? তো আরো দুজন যারা মানুষ আছে তারা তারা না না তারা কিন্তু ওপার বাংলায় যথেষ্ট স্বনামধন্য দুজন মানুষ, গায়ক, মিউজিশিয়ান, একজন লিরিসিস্ট। তো তাদেরকে নতুন করে কোনো ইন্ট্রোডাকশনের দরকার নেই, তাই আমরা ছোট করে গানটা দেখি, চেষ্টা করি। ভুল হবে, ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। আচ্ছা, আমরা ভুলটাই শুনবো, একদম চেষ্টা করছি। চলো। মেরা দিল ভি কিতনা পাগল হ্যায়, ये प्यार तो तुमसे करता है। मेरा दिल भी कितना पागल है, ये प्यार तो तुमसे करता है। पर सामने जब तुम आते हो, पर सामने जब तुम आते हो, कुछ भी कहने से डरता है। ओ मेरे साजन, ओ मेरे साजन, সাজন সাজন মেরে সাজন। দেখলেন তো, এত একটা ভালো রোমান্টিক কেন গান গাইলাম? কারণ রোমান্টিক কিছু মানুষকে পেয়ে গেছি আমাদের মধ্যে। গানটা যদিও আমি চেষ্টা করেছি, ওরকম ভালো গান গাইতে পারি না আমি, তবু ভাঙা গলা নিয়ে একটু প্রয়াস, সেটাকে বলা হয় যে চেষ্টা চালাতে হবে এবং পজিটিভ থাকতে হবে। এই সময় আমরা এমন একটা প্যান্ডেমিক সিনারিওর মধ্যে থেকে যাচ্ছি, আমাদের মধ্যে একটাই বাঁচার উপায় হচ্ছে পজিটিভিটি। প্রথমে করোনা, দেন করোনার পরে লকডাউনে ইকোনমিক্যাল ইনফ্রাস্ট্রাকচারটা পুরোপুরি ভেঙে গেছে আমাদের প্রত্যেকটা সেগমেন্ট, শিল্পী সেগমেন্ট, মানে আর্টিস্ট সেগমেন্ট, ফিল্ম ইন্ডাস্ট্রি, টেলিভিশন ইন্ডাস্ট্রি, ওটিটি ইন্ডাস্ট্রি। কয়েকজন বলেছে ওটিটি ব্লুম করছে, কিন্তু না, ওটিটি এখন ব্লুম করছে বিকজ এখন টেলিভিশন নেই বা সিনেমা নেই বলে। কিন্তু ওটিটি কিন্তু কালকের দিনে দাঁড়িয়ে ওটিটি যদি শুটিং ঠিকঠাক ভাবে না হয়, তাহলে কিন্তু ব্লুম করবে না, কারণ ওখানে একটা ক্রাইসিস দেখা যাবে। তো ওটিটিটাকে আমি ধরবো। প্লাস রিয়েল এস্টেট সেগমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা সেগমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, কম বেশি। কিছু সেগমেন্ট বাদ দিয়ে ফুড প্রসেসিং ইউনিট আর মেডিসিনের বিজনেস, আর যদি আমি হসপিটাল বিজনেস ধরি, এগুলো যেহেতু এসেনশিয়াল এবং নেসেসারি বিজনেস, তো এগুলো বাদ দিয়ে মোটামুটি প্রত্যেকটা সেগমেন্টই ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আজকের ডিসকাশনে যেটা বিষয় হচ্ছে যে হাউ টু ওভারকাম। আমরা তো একটা পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে অনুষ্ঠান করি, তো সেটা আমরা ভাববো যে হাউ টু ওভারকাম। যদিও আমরা কেউ ইকোনমিস্ট নই, আমরা কেউ বলতে পারবো না যে কিভাবে কি হবে, কিন্তু আমরা একটা প্রেডিকশন রাখাবো। তো সেটাই আমাদের মূল মন্ত্র হবে। এবং আমাদের দর্শকদের জন্য একটা কথাই থাকবে যে প্রিকশন ইজ বেটার দেন কিওর। আমাদেরকে কিন্তু প্রিকশন নিতে হবে, আমরা কিন্তু হেলায় ফেলায় ভাবলে হবে না। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি জ্ঞানের কথা বলছি না, আমি সত্যি কথা বলছি। তো এগুলোকে যদি আমরা মেনে চলি, আমরা মনে করি যে আমরা একটা খুব ভালো সময়ের সম্মুখীন হব, যেখানে আমরা সবাই সবার পাশে থেকে, সবার সাথে থেকে কাজ করতে পারবো। A warm welcome to all my esteemed guests only at Just News Talking Straight with Sandeep. আমাদের মধ্যে তিনজন গেস্ট আছে, আমি এবার তাদেরকে আপনাদের প্রত্যেকের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন তপনদা, এটিএন বাংলার তপন রায়। তপনদার নতুন করে কোনো ইন্ট্রোডাকশন দরকার নেই। তপনদা এটিএন বাংলার এখানে সমস্ত কিছু দেখছে বেঙ্গলে, অ্যান্ড প্লাস উনি একটা মেডিসিন বিজনেস আর হসপিটালে পেশেন্টদেরকে বাংলাদেশ থেকে এনে এখানে হাসপাতালে ভর্তি করা এন্ড এভরিথিং, এরকম একটা মানে ভালো কাজের সঙ্গেও যুক্ত আছেন। তো তপনদাকে ওয়ার্ম ওয়েলকাম ইন আওয়ার শো টকিং স্ট্রেট উইথ সন্দীপ অনলি এট জাস্ট নিউজ। থ্যাংক ইউ সন্দীপ, বলো। আমাদের মধ্যে আছেন একজন বিশিষ্ট মানুষ, যাকে ওপার বাংলাতে সবাই চেনে এবং এপার বাংলাতেও বহু মানুষ চেনে, মিউজিশিয়ান শুভ্রদেব। তিনি কিন্তু আমির খান থেকে শুরু করে মাইকেল জ্যাকসন সবার সাথেই কাজ করেছেন। A warm welcome to Shubhradev in our show Talking Straight with Sandeep only at Just News. Thank you very much, Sandeep, for inviting me here. ওনাকে এত সুন্দর দেখতে, আমি তো বলবো যে প্রত্যেকেই ওনার প্রেমে পড়ে যায়। উনি মিউজিশিয়ান, কারণ উনি বড় কিন্তু গায়ক এবং সুরকার, বুঝতে পেরেছো? আমি তো ওই জন্যই মিউজিশিয়ান বললাম। মিউজিশিয়ান মানে হচ্ছে গায়ক, সুরকার, সবকিছু মিলিয়ে মিউজিশিয়ান।
আমি সেটাকে নিয়েই বলেছি মিউজিশিয়ান একটা টার্ম ইউজ করলাম। আমাদের মধ্যে আমার তৃতীয় বন্ধু জুলফিকার জাহিদি ভাই আছেন, আলী জুলফিকার জাহিদি ভাই। হি ইজ আ প্রফেশনাল লিরিসিস্ট ইন বাংলাদেশ and member of Bangladesh TV Directors Guild. He has produced TV fictions, musical video, short film, audio song, and also given direction for music video and short films also. A warm welcome to Ali Zulfikar Zahidi bhai in my show Talking Straight with Sandeep, only at Just News. Thank you so much for inviting me in your program, and really it's a very exciting environment created by you, and আমি তো খুব হ্যাপি যে শুভ্রদাকে ভাই দাদাকে দেখছি, যে দাদার সাথে আমার দেখা হয়েছে প্রায় মগবাজারে, অনেক সময় দেখা হয়েছে, ওইভাবে পরিচয় নাই বেসিক্যালি, কিন্তু আমার সাথে দাদা হয়তো দাদা শুনবেন আমার কাজ বেশিরভাগই মীর মাসুম, তারপর অটোমনাল মোহন এদের সাথে হয়, তারপর আর সবার সাথে কাজ হয়েছে দাদা। ওকে, হতে হতে আপনার সাথেও একদিন হয়ে যাবে। বাংলাদেশে মোটামুটি বর্তমান যুগে যারা সিঙ্গার সবাই আমার গান গেয়েছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। বাহ, ফ্যান্টাস্টিক। এটাই হয় আমার সাথে এলে কিন্তু মানুষের সাথে মানুষের একটা আত্মিক বন্ডিং হয়ে যায়, মানে সবাই সবার সাথে একটা ভালো বন্ডিং, ক্লোজ বন্ডিং, আমি এটাই চাই। আর আমাদের আজকে আমি চাইবো যে সবাই সবাইকে প্রশ্ন করবে, সবাই সবার সাথে একদম বলে না মিলে ঝুলে সবকিছু আমরা ডিসকাস করব। তো আমি আমার অনুষ্ঠান শুরু করার আগে আই উইল লাইক টু থ্যাঙ্ক দ্য সিইও অফ জাস্ট নিউজ এন্ড জাস্ট স্টুডিও সুচন্দ্রা ভানিয়া ফর ইনিশিয়েটিং দিস গ্রেট আইডিয়া অফ টকিং স্ট্রেট উইথ সন্দীপ অনলি এট জাস্ট নিউজ। ও ভেবেছিল বলে এরকম একটা আমি শো করতে পেরেছি। আই এম রিয়েলি গ্রেটফুল টু হার। আই উইল লাইক টু থ্যাঙ্ক চন্দ্রোদয়, সৌমিতা, প্রতীক, আওয়ার এডিটর সৌম্য, and our back team Oroni also, because they are the main players who are working very hard to make this program a great hit. I am only the face, nothing else. আমি শুধু ফেস হয়ে অ্যাঙ্কারিং করে হোস্টিং করে চলে যাচ্ছি, কিন্তু তারাই কিন্তু মেইন ব্যাক টিম যারা কাজ করে এই প্রোগ্রামটাকে এত সুন্দরভাবে দাঁড় করাচ্ছে। তাদেরকে আমি ধন্যবাদ দেবো। ইনফ্যাক্ট আমি আমার অডিয়েন্সদেরকে আই উইল লাইক টু থ্যাঙ্ক মাই অডিয়েন্সেস, বিকজ দে আর সাপোর্টিং মি, দে আর লাভিং মি। ফর দ্যাট রিজন আই এম ডুইং দিস শো। একটা কথা আছে না যে জনতাই শেষ কথা, জনতা যতদিন ভালোবাসবে ততদিন চালিয়ে যাবো, যেদিন ভালোবাসবে না আবার বন্ধ করে দেবো। তো আমি বিশ্বাস করি প্রত্যেকটা শিল্পী হোক, প্রত্যেকটা পলিটিশিয়ান হোক, প্রত্যেকটা বিজনেসম্যান হোক, সবাই চলে জনতার জন্য। তো জনতা যতদিন আছে তো আমরা চালিয়ে যাবো ভালোভাবে। শোটা প্রথমে ছোট গ্র্যান্ডারে শুরু করেছিলাম, এখন সবাই আসছে, সবার ভালো লাগছে, দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট। তো শো এখন হিট। তো আপনাদের দর্শকদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ দেবো। অ্যান্ড অবভিয়াসলি আমাকে অনেকজন অনেক কোয়ারি বলেছে, তো অনেক কোয়েশ্চেన్స్ করেছে। আই উইল রিকোয়েস্ট এভরিবডি টু জাস্ট go to my page, official page, Sandeep Bhattacharya, SANDPP BHATTACHARYA. That's my official Facebook ID page. Go there, leave a message, and I will surely revert you all back. Or if you have any kind of query, you can just ping into Just News, JUSTNEWS. You can get all the updates there. So এবারে আমি আমার অনুষ্ঠান শুরু করছি, আমার প্রশ্ন পর্ব নিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান। তো প্রথমেই আমি তপনদার কাছে যাব। তপনদাকে একটা জিনিস জিজ্ঞাসা করবো, এই প্রশ্নটা তিনজনের জন্যই, বাট তপনদাকে আগে জিজ্ঞাসা করবো যে লকডাউন পিরিয়ডে ওয়ার্ক ফ্রম হোম কতটা অ্যাপ্লিকেবল হয়েছে তোমার জন্য, মানে ওয়ার্ক ফ্রম হোম কতটা করতে পেরেছো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমার জন্য যে তুমি যে মেডিসিনের বিজনেস বা এই যে হসপিটালে বাংলাদেশ থেকে পেশেন্ট আসে তাদেরকে অ্যাডমিট করার যে এই যে একটা ভালো কাজের সঙ্গে আছো, এটা কিরকম ভাবে দেখছো, বা আগামী দিনে মানে এই সময় করোনার সময় এটা কতটা পরিমাণে এফেক্টেড হয়েছে, বা কিরকম ভাবে মানুষ পরিষেবা পেয়েছে কি পায়নি না, কিরকম অবস্থা তুমি সেটা বলবে। আর অবভিয়াসলি ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়েও বলবে যে ফিল্ম ইন্ডাস্ট্রিকে কিভাবে দেখছো, বিকজ তুমি এটিএন বাংলার এখানে সবকিছু দেখছো, তো তুমি এতদিনের মানুষ। তো এই তিনটে প্রশ্ন তোমার জন্য তপনদা, প্লিজ। প্রথমেই বলি, করোনা নিয়ে যে লকডাউন হয়েছে, আমার ক্ষেত্রে লকডাউন হয়নি, কারণ আমার ফার্মেসি একটা চেন আছে, সেখানে আমার যারা স্টাফ ছিল তারা দিনরাত কিন্তু কাজ করে গেছে আমার রিটেল মেডিসিন শপে, সুতরাং তাদের সাথে আমাকে দাঁড়াতে হয়েছে। সেকেন্ড হচ্ছে, করোনা নিয়ে বাংলাদেশে যেসব পেশেন্টরা এখনো কিন্তু চেন্নাইতে অনেকে আটকে আছে, তাদের কি করে ফেরানো যায়, কিভাবে সেই চেষ্টা আমার ওখানে যে স্টাফ ছিল করেছে। অনেকে চলে যেতে পেরেছে, অনেকে এখনো যেতে পারে। তপনদাকে একটু রিকোয়েস্ট করবো যে হেড স্পেসটাকে একটু কমাতে, মানে তপনদা একটু কি ক্যামেরাটাকে একটু হেড স্পেসটাকে কমানো যেতে পারে? তোমার মতো তুমি একটু ক্যামেরাটাকে তোমার দিকে একটু বেশি কমে গেল, আরেকটু কমাতে বলছি, মানে তোমার দিকে একটু নিয়ে যাও। হ্যাঁ, বাস। হ্যাঁ, তো করোনা নিয়ে বললাম, বাংলাদেশের এত পেশেন্ট এখানে আটকে ছিল, তারপর কিভাবে তারা যাবে, কি নিয়ম, বাংলাদেশ হাই কমিশনের সাথে কথা বলা, তাদের কি যে ফর্মালিটিস গুলো করা,
এইগুলো আমি আমার যারা কলিগ আছে, স্টাফ আছে, সবাই মিলে করেছি। আর চেন্নাইতে অনেক লোক আটকে ছিল, তারা কিভাবে যাবে খাবে, ওখানে তো চেন্নাইতে খুব সাংঘাতিক মানে প্রথম দিকে হয়েছিল। সেইগুলোকে আমরা যতটা পেরেছি ব্যবস্থা করেছি, সাহায্য করেছি, অনেকে যেতে পেরেছে, এখন অনেকে আটকে আছে। এছাড়া এখন করোনার জন্য তো টোটাল ফ্লাইট বন্ধ, তোমার দুটো এয়ারপোর্ট বলো, যেখানে সবকিছু এখন বন্ধ আছে। সুতরাং নতুন কোনো পেশেন্ট তো আসার কোনো ব্যাপার নেই, যাওয়ার জন্য ব্যবস্থাগুলো করা হচ্ছে। তো এই ব্যাপারটা এখন তো আমরা সবাই খুব চিন্তিত। আমরা চাইছি যে এটা খুব তাড়াতাড়ি সবাই সুস্থ। সংখ্যাটা আমি আর বলে লজ্জা দিতে চাইছি না, নিজেদের ভয়ের মধ্যে। আমি একটা প্রশ্ন তোমার কাছে এটা নিয়ে করব, এটা আমার তিনজনের কাছেই প্রশ্ন, তুমি আগে উত্তরটা দেবে। সেটা হচ্ছে যে আতঙ্কটা কি বেশি, সতর্কতাটা কি কম, কি মনে হয়? আমার তো কি মানুষ বেশি, কারণ মোর্টালিটি রেট কিন্তু খুব কম আমরা যদি দেখি, মানে আমাদের করোনার থেকে বরঞ্চ সোয়াইন ফ্লু, ডেঙ্গু, ম্যালেরিয়া, ইভেন অ্যাক্সিডেন্টে প্রচুর লোক রেগুলার মারা যায়, মানে আমি যদি এস্টিমেশন দেখা যায়। কিন্তু করোনার কিন্তু ডেথ রেট অ্যাজ সাচ কম, মানে আমাদের অ্যাটলিস্ট বেঙ্গলের নিরীক্ষে আমরা দেখি ডেথ রেট কম, কিন্তু সেটাতে তো আতঙ্কটা বেশি, কিন্তু সতর্কতা কিন্তু মানুষের মধ্যে নেই। সংক্রমণ কিন্তু বিরাট ভাবে বাড়ছে, কারণ মানুষ একদম সতর্ক নয়। কি মনে হয় তপন? অ্যাকচুয়ালি এটা কি হচ্ছে বুঝতে পারছো সন্দীপ, এটা কেউ দেখতে পাচ্ছে না, কার মধ্যে কি আছে কি নেই, কোথায় টাচ করলে কি হবে, কেউ আমরা কিছু জানি না। আগে তো একটা বোঝা যেত, এখন তো উপসর্গহীন চলছে। আমি কালকে বিশ্বাস করবে না, আমার বন্ধুর দাদার হার্ট অ্যাটাক করেছিল, আমি হাওড়া হসপিটালে নিয়ে গেছিলাম। যে লোকের ভয় আতঙ্কটা কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি না। ওখানে যেসব পেশেন্ট এবং ডাক্তার যারা সেবা করছে, আমরাও গেলাম হসপিটালে, স্যানিটাইজ বারবার করছি, মুখে মাস্ক দিচ্ছি, বারবার দেখছি, কিন্তু সেই জিনিসটা নেই লোকের মধ্যে। সেই পুরো আতঙ্ক কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি না, কারণ এটা উপসর্গহীন হয়ে যাওয়ার কারণে লোক বুঝতে পারছে না সে ক্যারি করছে কি করছে না। তবু আমাদের কিন্তু মাস্ক পরা, যেটা স্যানিটাইজ করা, এইগুলো কিন্তু সবসময় করা উচিত, একটু মেনে চলা উচিত, তাহলে মনে হয় এইটা এরকম ব্যাপার হয়ে গেছে, করোনাকে নিয়েই আমাদেরকে বাঁচতে হবে। করোনা হয়তো ভিতরে থাকবে, কিন্তু সেটা কেউ জানতেও পারবে না, আবার চলেও যাবে, মানে এরকম ভাবেই আমাদেরকে এগোতে হবে। আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশও সেম। বাংলাদেশে তো কাল রাত্রি থেকে একটা লকডাউন আবার পুরো করেছে কিছু কিছু জায়গার জন্য, কিন্তু বাংলাদেশের লোকরা মানে কি এত সংখ্যায় লোকজন, মানে সবার তো থাকার জায়গা এই জায়গা অত বড় নয়, তারা কি করে পেটের দায়, কাজের দায়, চাকরির দায়, মানে এক একজন এই জন্য সব জায়গায় ইন্ডিয়ার বাংলাদেশ, আমি দুটো দেশে এত আমার যাতায়াত, আমি জানি যে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে আলাদা কিছু আমি দেখতে পাচ্ছি না। দুটোই দেখছি এক, করোনাকে সব ভয়কে জয় করছে ওরা। তোমার আরেকটা প্রশ্ন ছিল, তোমার বলো। তোমার জন্য আরেকটা প্রশ্ন ছিল যে এই সময় নিরীক্ষে তুমি মানে ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থাটা, বা যেহেতু তুমি একটা বড় সংস্থার সঙ্গে আছো, এটিএন বাংলা, তুমি সবার সঙ্গে পরিচয়, তোমার সঙ্গে আমার এইভাবেই পরিচয়, তো কিভাবে দেখছো ওটিটি প্ল্যাটফর্ম কি এরপরে রুল করবে? ফিল্ম কি খুব বাজে জায়গায় পড়লো নাকি এরকম ব্যাপার? অনেক কিছু মানুষ বললো যে ওটিটি তো এখন চলেছে বিকজ লকডাউন হয়েছিল, লোকেদের কাছে আর কোনো অপশন ছিল না, কিন্তু ফিল্ম হল খোলার পরে বা টেলিভিশন খোলার পরে একটা অডিয়েন্স যেটা ওখানকার ছিল, তারা আবার প্যাভিলিয়ন হবে, কারণ ভালো কন্টেন্ট হলে সবকিছুই চলবে। তো তোমার কি মত? দেখো, ওটিটি বলো আর হচ্ছে সিরিয়াল বলো, এইগুলো তো সব ছোট পর্দার জন্য, যেটা তুমি মোবাইলে সবসময় পাবে। নেটফ্লিক্স আগে বাংলাদেশে ছিল না, এই লকডাউনে নেটফ্লিক্স বাংলাদেশে শুরু হয়ে গেছে। সুতরাং ওটিটি কে মানে ভয় আর জয়ের ব্যাপার নেই, প্রত্যেকের জায়গায় আসবে, কিন্তু বড় পর্দার যেটা অনেক নিয়ম কানুন, টিকিটের যেভাবে দাম বাড়বে, আদার্স যা ফর্মালিটিস আছে, সেইখানে কিন্তু একটুখানি সন্দেহ দানা বাড়ছে। এখন পুরোনো যে ছবিগুলো একদম কমপ্লিট হয়ে রিলিজের অপেক্ষায় রয়েছে, সেই রকম যখন তারপর একটা দুটো রিলিজ হলে ট্রেনটাকে বোঝা যাবে, তার আগে কিন্তু বোঝা যাবে না। আর ওটিটি লকডাউনে একদম সুপার ডুপার হয়ে গেছে, বুঝতে পারছো, কারণ নতুন সিরিয়াল দিতে পারছিল না, এপারও দিতে পারছে না, নেটফ্লিক্সটা কিন্তু সব জায়গায় চলে এসেছে। কিন্তু না, কিন্তু দেখো যখন খুলে গেল, এখন তো খুলে গেছে, আবার টেলিভিশনের শুটিংও স্টার্ট হয়ে গেছে। টেলিভিশনের শুটিং চলবে, টেলিভিশনের লোক ক্যামেরা তো ছোট পর্দা, ওটাও তো লাইভ দেখতে পাচ্ছে, বুঝতে পারছো। আমি বলছি বড় সিনেমার ক্ষেত্রে একটা চাপ হচ্ছে, মানে তুমি বলছো যে প্রিকশন, সিনেমা নাটক এইগুলোতে একটু চাপ হবে ওই জিনিসগুলো মেনটেন করে। কিন্তু তোমাকে আরেকটা প্রশ্ন, যেটা আমার তিনজনের জন্যই হবে, সেটা হচ্ছে যে আজকে আমি জানি না বাংলাদেশের কি অবস্থা, বাংলাদেশে কি হল খোলার পারমিশন দিয়ে দিয়েছে? আমি জানি না, বোধহয় নয়, আমার মনে হয় না বাংলাদেশে হল খোলার পারমিশন।
সিনেমা রেস্টুরেন্ট পার্লার মল এগুলো তো এখানে খুলে গেছে, আমাদের এখানে খোলা, তো হলটা বন্ধ। তো আমার মনে হয় রেস্টুরেন্ট পার্লার এবং মল যেহেতু খোলা হয়েছে, আমার মনে হয় হলটাও খুলে দেওয়া উচিত। কারণ হলটা যদি খোলা হয় তাহলে সেখানে বিজনেসটা অন্তত কি হচ্ছে বা কি হতে চলেছে সেটা আমরা বুঝতে পারবো। এগুলো থেকে যখন সংক্রমণ হচ্ছে তখন হল থেকে এমন আহামরি কোনো সংক্রমণ বেড়ে যাবে না, আমার মনে হয় না সেটা। কারণ তপনদার কি মতে? না, হলটা কি হচ্ছে, হলটা একটা অন্ধকার, এবং মোটামুটি তুমি যদি হলে ঢোকো বেরোনো থেকে 3 থেকে 3.25 ঘন্টা তুমি একসাথে থাকছো অত লোকের মাঝখানে। রেস্টুরেন্টে কিন্তু তুমি সামনের লোককে দেখতে পাচ্ছ কত সে ডিস্টেন্সে আছে, কি দিচ্ছে না দিচ্ছে। রেস্টুরেন্টটা আলোতে ভরা থাকে, মোটামুটি পুরো আলো, কিন্তু অন্ধকার হচ্ছে তোমার কিন্তু হল। সেই ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলো হু বলো এইগুলোকে পারমিশন দিচ্ছে না। এই কারণে আমার যেটুকানি মনে হয় রেস্টুরেন্টে তুমি দেখতে পাচ্ছ, এইটা মনে হচ্ছে যে প্রবলেম। তপন দাদা খুব ভালো পয়েন্ট বলেছে। আচ্ছা, বাংলাদেশের আমি সুব্রতার কাছে যাব, যে কেমন আছো, বাংলাদেশ কেমন আছে, তুমি কেমন আছো, সবাই ঠিকঠাক ওখানে, কি অবস্থা? আমি প্রথমে এজাজ নিউজ এবং সন্দীপকে আমার অনেক অনেক শুভেচ্ছা, লুকিং ভেরি স্মার্ট অ্যান্ড অল দ্য টিম। তো এবং আমাদের তুমি ইউ আর লুকিং মোর হ্যান্ডসাম, মানে সবাই তোমার পেছনেই আছে। আমি আজকে ফ্রম দ্য মর্নিং আমি অনেকদিন পরে বের হয়েছিলাম, একটা মিটিংও ছিল। এনিওয়ে অ্যাকচুয়ালি আমি বলতে চাই যে আমাদের এই সাবকন্টিনেন্টে মেইনলি আমাদের সাথে ভারতের একটা খুব সিমিলারিটিস আছে অনেক বিষয়ে। তো আরেকটা কথা আমার সন্দীপের খুব ভালো লেগেছে, সেটা হলো আমাদের এভরিডে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট এবং আরো যে বললে এটসেট্রা, অনেক লোক কিন্তু মারা যায়। অ্যাকচুয়ালি কিন্তু আমি একটা পরিসংখ্যান বলি, স্ট্যাটিস্টিক্যালি অ্যাকচুয়ালি 2 to 3% ডেথ রেট করোনা ভাইরাসে। সেটা 2 to 3%, সেটা তোমাদের ওখানে। আমাদের এখানে কিন্তু এখন অবধি যেটা নথি 2% এর বেশি যায়নি ডেথ রেট। আমাদের এখানে কিন্তু এরকমই। তো অ্যাকচুয়ালি আমি একটু বলতে চাই, আমাদের সংক্রমণের হারটা বেশি হওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে লোকজন খুব একটা কেয়ার করে না। অনেক ইনসিডেন্ট আছে, আমি এগুলো বলতে চাই না, বাট ভাবছে না বিপ্লবী মানসিকতা, যেটা বলবো সেটার অপোজিট করে না, কারণ হলো কি অনেক ইলাবোরেট বলতে হবে, বাট আমি জাস্ট মেইন পয়েন্ট গুলো বলছি। আর বাইরে যেরকম ইউরোপ আমেরিকা, আমি স্পেশালি তপনদা জানে আমি মানে আমেরিকাতে এতবার গেছি, ওইখানেও অ্যাকচুয়ালি ওরা প্রথমে এটা কেয়ার করেনি, এর জন্য এত বেশি ওরা এফেক্টেড। তো আমাদের যেহেতু আমাদের দেশের কথা উঠলো, আমাদের দেশের কথাই বলছি, যে আমি মনে করি আমার যে ভিউজ, আমার যে দর্শনটা, সেটা হচ্ছে যে আমরা সামাজিক দূরত্ব বলো যাই বলো, আমরা যদি সেন্সিবলি আমরা এটাকে হ্যান্ডেল করতে পারি, কারণ এটা কিন্তু আরো চলবে। ভ্যাকসিন আমার ধারণা মতে এটা আনটিল আনলেস ডিসেম্বরে আগে আমাদের দেশে নিশ্চয়ই বা এই সাবকন্টিনেন্টে আসবে না। আমরা যদি আমাদের পাশের দেশ শ্রীলঙ্কাতে দেখি, শ্রীলঙ্কাতে এডুকেটেড 96 পয়েন্ট সামথিং মানুষ, এর জন্য শ্রীলঙ্কাকে কন্ট্রোল করতে পেরেছে। সিঙ্গাপুরে, অস্ট্রেলিয়া, আমি জানি না, আমরা ওই রকম দেখলে আমরা প্রথমে বলবো নিউজিল্যান্ডের কথা। আমি অ্যাকচুয়ালি এই মার্চ মাসে আমি অকল্যান্ডে থেকে ঘুরে আসলাম, বা আমি ফেব্রুয়ারি 15 আমার সিডনিতে কনসার্ট ছিল, যার জন্য আমি ব্যাক টু ব্যাক দুটো এয়ারপোর্ট, সিঙ্গাপুর এয়ারপোর্ট এবং আমি হংকং এয়ারপোর্টে আমি ছিলাম মাস্ক পরে। ওইখানে কিন্তু লোকজন অনেক সেন্সিবল, যার জন্য ওরা কিন্তু কন্ট্রোল করতে পেরেছে, আমরা পারছি না। এবং আমরা পারছি না, কিন্তু আমার মনে হয় এটা আমি প্রাউডলি বলতে পারি যে আমাদের এশিয়ান এই সাবকন্টিনেন্টে এদের মনের অনেক জোর আছে। না হলে যেভাবে আমরা মার্কেটে অনেক জায়গায় লোকজনের আমাদের ইমিউনিটি অনেক হাই, কারণ আমি একটা কারণ বলবো, কারণ এই যে ইটালি বা ইউরোপিয়ান কান্ট্রিজ বা আমেরিকা যদি ধরি, সেখানে মানুষরা কিন্তু ওরকম ভাবে কষ্ট করে সবকিছু করতে অভ্যস্ত নয়। আমরা কিন্তু ভীষণভাবে
পরিশ্রম করা মানুষ, মানে হার্ড ওয়ার্কিং পিপল, মানে মাটির মানুষ বলতে গেলে, মাটিতে হাঁটা মাটিতে চলা এরকম মানুষ। তো আমাদের মধ্যে ভাইরাসটা অতটা বেশি, ওই জন্য সংক্রমিত হচ্ছে, স্প্রেডটা হচ্ছে, কিন্তু ডেথ রেট কিন্তু আমাদের অনেকটা কম। যেটা আমি একটু ইন্টারাপ্ট করি, ইতালির যে ব্যাপারটা স্পেশালি, এই যে তপন আমরা একসাথে ছিলাম 2000-এ ইউরোপ ট্যুরে, ইতালিতে 70 মানে 60 to 70% মানে এজটা অনেক বেশি, অ্যাডাল্টের রেটটা ইজ মোর দেন 70%। এটা কিন্তু বুঝতে হবে। ইংল্যান্ডেও কিন্তু 50+ রেটটা অনেক বেশি মানুষের জনসংখ্যা, কিন্তু আমাদের এই সেক্টরে এরকম নাই। এটা কিন্তু মেইনলি অ্যাটাক করে কিন্তু সবাই জানে যাদের ইমিউন সিস্টেমে যাদের প্রবলেম আছে এবং অন্য যাদের মেজর রোগ আছে, কারো হার্টের প্রবলেম, ডায়াবেটিক, বিশেষ করে ডায়াবেটিক পেশেন্ট, কিডনির প্রবলেম, এইসব পেশেন্টের জন্য করোনা ইজ ভেরি ডেঞ্জারাস অ্যাকচুয়ালি। আর যারা ভালো হয়ে যাচ্ছে তারা কিন্তু দেখা যাচ্ছে যে 7 দিন 10 দিন 2 সপ্তাহে মোটামুটি একটা সিস্টেমের আন্ডারে ভালো হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি আরেকটা দিকে আমি একটু কথা বলতে চাই। তপনদা যেহেতু মেডিসিন নিয়ে তপনদা অনেক ভালো ভালো কাজ করছেন, অনেক পেশেন্টের সেবা করছেন। আমার মনে হয় যে হাইড্রক্সি ক্লোরোকুইন নিয়ে যে একটা এটা নিয়ে কন্ট্রোভার্সি, আমরা যেটা জিরা, যেটা আমরা যে মেথি, যেটা আমরা ইয়ে করি, তো হ্যাঁ আমরা এটা নিয়ে প্রথমে একটা কন্ট্রোভার্সি ছিল, দেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে বলেছে না, এটা ইউজ করা যাবে। আমার কেন জানি মনে হয় যে এখন যেসব টেস্ট চলছে আমাদের টিকার উপরে বা ভ্যাকসিনের উপরে, কেন জানি আমার মনে হয় প্রথমে ইংল্যান্ডের ব্রিটিশরা যেটা করছে লন্ডনে, সেইটাই মনে হয় প্রথমে মার্কেটে আসবে, আমার যতদূর মনে হয়। তো সেটা যদি আসে নভেম্বর ডিসেম্বরে, নেক্সট ইয়ারে হয়তো করোনা নিয়ে এত শঙ্কা থাকবে না। কিন্তু আমরা এই যে মাস্ক পরা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, হাত ধোয়া, এই একটা কিন্তু করোনার পজিটিভ সাইড হোল ওয়ার্ল্ডে, এটা কিন্তু আর যাবে না। এটা মানে এটা খুব ভালো পয়েন্ট। হাইজিনিক মানুষকে বাড়ি দিল, মানে হাইজিন যে কতটা ইম্পর্টেন্ট, ক্লিনলিনেস ইজ দ্য মেইন থিং, এটা কিন্তু মানুষকে একটা অভ্যাসের মধ্যে করে দিল। এটা কিন্তু খুব ভালো পয়েন্ট সুব্রতা বলেছে। আমি একটু মানে সুব্রতা আর আলী জুলফিকার ভাই দুজনের কাছেই যাব। সেটা হচ্ছে যে শুটিং, মানে মিউজিক ভিডিও শুট, বা আমি বলতে চাইছি গান লেখা, গান কম্পোজ করা, এটা বাড়ি থেকে হতে পারে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু যেটা আমাদের বলা হয় শুটিং, আমাদের ফিল্মের শুট হোক বা টেলিভিশনের শুট হোক, সব কিছু শুটিং কি প্রিকশন নিয়ে, মানে প্রিকশন মানে ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, প্রিকশন আমরা অবভিয়াসলি মাস্ক পরে শুটিং করতে পারবো না, কিন্তু ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে কি শুটিং করা পসিবল মনে হয়? আগে আমি আলী ভাইয়ের কাছে যাব, আলী জুলফিকার ভাই, দেন আমাদের সুব্রতার কাছে। ওকে, থ্যাংক ইউ। আমি মনে করি এই সিচুয়েশনে যদি শুটিং করতে যাই, শুটিং হবে, শুটিং করা যাবে, সব সিচুয়েশনে শুটিং করা যায়, কিন্তু শুটিং এর ক্ষেত্রে যেটা সব থেকে প্রয়োজন আমি ফিল করি যে খুব আন্তরিকতার একটা প্রয়োজন হয়। সবাই মিল, অনেক নিয়ম কানুনের বাহিরেও কিন্তু আমরা শুটিং এর মধ্যে হয়ে থাকে, সেগুলো ইনভলভ হয়ে থাকে। তো এত কিছু করা সম্ভব নয় এই সময়, কারণ ফ্রিলি যদি আমি শুটিং না করতে পারি, যথেষ্ট সময় না পেয়ে, যথেষ্ট স্টাডি করার সময় না পাই অন দ্য স্পট, অনেক সময় কিন্তু শুধু যে প্রি প্রোডাকশনেই করলাম আর গেলাম আর শুট করলাম। আমি আলী ভাইয়ের পয়েন্টটাতে হাইলাইট করব। আলী ভাই যেটা বলতে চাইছে যে আমি সাপোজ আমি এটা শর্ট দিয়ে যদি এক্সাম্পল দিই, খুব ইম্পর্টেন্ট শর্ট, যে আমি ভেবেছিলাম যে এটা হবে, বাট একজন অ্যাক্টর, একজন অভিনেতা হিসেবে আমি বলছি, সেখানে কিন্তু ওটাকে আমাকে অন্যভাবে একটা খুব ভালোভাবে সেই শর্টটাকে করতে পারি, সেটা দেখা গেল ফ্যান্টাস্টিক। তো কোনো জায়গায় এই করোনার জন্য যদি আমি সেটাকে না করতে পারি, তাহলে কিন্তু শিল্পী সত্তার মধ্যে একটা কোনোভাবে আমরা একটা বলে না ওটাকে, একটা জায়গায় আমরা কনজেস্টেড করে দিচ্ছি। সেটা আলী ভাই একদম ঠিক বলেছে যে আমাদের কিন্তু কোনো জায়গায় আমরা একটা জায়গায় আমরা করতে হবে, কাজ করতে হবে, সেটা তো আমরা সবাই জানি। কারণ একজন স্ক্রিপ্ট রাইটার, একজন ডিরেক্টর, একজন অ্যাক্টর, এদেরকে যদি বলা হয় যে করোনাকে মাথায় রেখে সবকিছু করতে হবে, তাদের কিন্তু কোনোভাবে মাথার উপরে প্রেশার বাড়বে, কারণ তারা করতে পারবে না। সন্দীপ, আমি একটু
দেখো আমরা শুটিং এ যাই, শুটিং এ কিন্তু অনেক সময় খাওয়া দাওয়া হয়, প্রচুর খাওয়া দাওয়া হয়, তুই আমাকে একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার থাকে। ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার, সেটা কিভাবে এখন চেঞ্জ করা যাবে? দামি পয়েন্ট, এটা শুধুমাত্র শুটিং নয়, এটা একটা মানুষের সঙ্গে মানুষের বন্ডিং। একটা শিল্পী একটা শিল্পীর পাশে থাকবে, একটা টেকনিশিয়ান একটা টেকনিশিয়ানের পাশে থাকবে। তো সেখানে হঠাৎ করে তারা সবাই ওরকম ভাবে দূরে দূরে এরকম, এটা কিন্তু করাটা খুব ডিফিকাল্ট। মানে বলতে যতটা সহজ ততটা সহজ না। সন্দীপ মেইন করলাম শুভ্র বলে দিক, শুভ্র বলে। আচ্ছা শুভ্র ভাই, হ্যাঁ শুটিং এর যে সাবজেক্টটা আমি বলি, এটা আমার মনে হয় একটা গানে শুট হতে পারে যে দুটি পাখি দুটি তীরে মাঝে ভয়ে ধীরে, এছাড়া কোনো কিছু শুট করা। আচ্ছা একটা জিনিস অ্যানাউন্সমেন্ট করি, আমার অনুষ্ঠানটা যখন আজকে শেষ হবে তখন কিন্তু শুভ্র ভাই আর আলী ভাইয়ের কাছে কিছু মিউজিকের কিছু শুনবো কিন্তু। এই যে শুটিং, আমরা যতক্ষণ না ভাইরাস আসছে এত প্রবলেম, যখন এর ভ্যাকসিনটা চলে আসবে, ভাইরাসটা চলে যাবে, তখন কিন্তু এইটা নিয়ে আর প্রবলেম হবে না, কারণ সবাই প্রিপেয়ার্ড হয়ে থাকবে। বুঝতে পেরেছো? এইটা এখন সাময়িক, যতক্ষণ না আমাদের ভ্যাকসিনটা আসছে, এই ভাইরাসটাকে নিয়ে আমাদের সমস্ত প্রবলেম। তা আমার মনে হয় আরেকটা যেটা বলছিল শুভ্র, যে আমাদের ইন্ডিয়া বলো বাংলাদেশ বলো, আমরা খাবার টাবার এত পাকিয়ে, এত স্পাইসি বলো, এত জাল, এত গরম করে খাই, সুতরাং এমনি আমরা কিন্তু এগিয়ে আছি, অ্যাডভান্স। আর এইগুলো মানছে না, বা যে মৃত্যুর হারটা হচ্ছে, তারা কোনো কারণে হয়তো অন্য কোনো ব্যাপারে উইক আছে, ইমিউনিটি ওদের কম আছে। দামি পয়েন্ট, এটা তপনদা খুব দামি পয়েন্ট বলেছে। আমি আরেকটা শোতে কনক্লুড করবো, আতঙ্ক নয় সতর্ক থাকতে হবে মানুষকে। কারণ আমি খুব আমার কাছের একজন বন্ধুর কাছ থেকে খবর পেয়েছি যে যারা ধরে রাখো কিডনি পেশেন্ট, যারা হার্ট পেশেন্ট, বা যাদের কোন রকম সমস্যা আছে, তারাই কিন্তু মেইনলি এটাতে রিস্ক জোনে আছে। আর আদারওয়াইজ বা ডায়াবেটিক পেশেন্ট যারা আছে তারাই কিন্তু রিস্ক জোনে আছে। এখন কিন্তু এই সময় দাঁড়িয়ে, এখন লকডাউন উঠে গেছে, সব জায়গায় সবাই সচল হয়ে গেছে, এই সময় দাঁড়িয়ে দেখতে গেলে কিন্তু করোনার সংক্রমণ হচ্ছে, কিন্তু ডেথ রেট কিন্তু কমে যাচ্ছে। কারণ মানুষের মধ্যে ওই ইমিউনিটি পাওয়ারটা বেরোচ্ছে। আর আমরা জানি হসপিটালেও কিন্তু প্লাজমা ট্রিটমেন্টটা শুরু হয়েছে। মানে একজন করোনা পেশেন্টের কাছ থেকে প্লাজমাটা, যে কোভিড-19 পেশেন্ট, সে যখন রিকভার করছে তার থেকে প্লাজমাটাকে নিয়ে কিন্তু ট্রিটমেন্ট শুরু হয়েছে। তো উই আর অন আ পজিটিভ সাইড, আমরা অলরেডি ইমিউন। আমাদেরকে আমি যেটা নিজেও মনে করি, আমার আজকে অফিসে গিয়ে হঠাৎ মনে হচ্ছিল যে গলাটা কেমন খুসখুস করছে, তারপর আমি এসে গরম জল খেলাম, গলাটা ঠিক হয়ে গেল। তো যদি আমার করোনা হয়েও থাকে সেটা চলে গেল, মানে বাংলা কথা এটা। আমি যদি ভাবি পজিটিভ ভাবনা রাখতে তো কোনো অসুবিধা নেই। তো আমাকে এটা ভেবেই চলতে হবে, কারণ আমার পরিচিত প্রচুর করোনা পেশেন্ট আছে, আমার পরিচিত বহু লোকের করোনা হয়েছে, তারা কিন্তু রিকভার করেছে। অ্যান্ড তপনদার প্রথম পয়েন্টটা আমি হাইলাইট করব, ম্যাক্সিমাম আর অ্যাসিম্পটোমেটিক, তারা কিন্তু জানেই না যে তাদের করোনা হয়েছে। তাদের হয়েছিল, তারা হঠাৎ গিয়ে লালা টেস্ট করেছে, যেটাকে টেস্ট করতে বলা হয়। তো তারা টেস্ট করার পরে তারা দেখতে পেরেছে যে তাদের করোনা হয়েছে। আদারওয়াইজ কিন্তু তারা জানতোও না, তাদের এমনি হয়েছিল, তারা এমনি ঠিক হয়ে যেত। তো এটা আমাদেরকে জানাটা উচিত। তো আরেকটা পয়েন্ট যেটা আলী ভাই আলী ভাইকে আমি বলতে বলবো। বলুন। হ্যাঁ, তুমি যেটা বলতে চাইছিলে ওই সময়, যে একটা পয়েন্ট বলছি যে কি আতঙ্ক নয় সতর্ক থাকো। বেসিক্যালি এই স্লোগানে আমি একটু অন্য মতে বিশ্বাস করি, আতঙ্ক সহকারে সতর্ক থাকো। যখন আমি বলছি আতঙ্ক নয়, তখন আর আতঙ্ক মনে করছে এটা কিছু না, কিন্তু ইটস এ ভেরি ভেরি ডেঞ্জারাস ডিজিজ। যদিও এটা রেট 1%, বাট ইটস ইউ ক্যান বিলিভ ইটস হাউ ডেঞ্জারাস, বিকজ এটার জেনেটিক্যালি এটার পরিবর্তন চেঞ্জ অটোমেটিক, কখনো ছেলে থেকে মেয়ে হচ্ছে, কখনো মেয়ে থেকে ছেলে হচ্ছে, কখনো কারো সিমটম দেখা যাচ্ছে, কখনো কারো সিমটম দেখা যাচ্ছে না, কখনো ইনস্ট্যান্টলি যে আমি কয়দিন ধরে কিন্তু আমার ওয়াইফ কিন্তু ঘরের মধ্যে, আমি কিন্তু বের হচ্ছি না, মনে হচ্ছে আমাদের করোনা হচ্ছে, কারণ আমি নিজে হার্ট পেশেন্ট। সো ব্যাপারটা আতঙ্ক থেকেই সতর্ক থাকতে হবে। যদি মাথা থেকে আতঙ্কই না থাকে, আমার আতঙ্কটাই যদি না থাকে, তাহলে সে সতর্ক থাকতে পারবে না। ইটস সাইকোলজিক্যাল। এই কারণে আমাদের দেশে প্রচুর মানুষ বের হয়ে খাচ্ছে যাচ্ছে। আমি দেখছি তো প্লেটে ভাত খাচ্ছে, বাইরে বিরিয়ানি বিক্রি হচ্ছে, বিকজ দে আর নট আতঙ্কে আছে। সতর্ক তো আছেই, মারছে এটা মারছে, কাফ লাগাচ্ছে, সবসময় লাগাচ্ছে, সতর্ক আছে, কিন্তু আতঙ্ক নেই। সো আতঙ্কের সাথেই সতর্ক থাকা উচিত আমি মনে করি। স্লোগানটি না, এই প্রশ্নতে আমি তোকে একটা কথা বলবো, যারা আজকে ওই বিরিয়ানি বিক্রি করছে, ঠিক আছে, রাস্তায় বিরিয়ানি বিক্রি করছে, বা যারা আমাদের হকার, তাদের তাহলে কি হবে? তুমি যেহেতু বললে কথাটা, আমি সেই প্রশ্নই বললাম
যে আমার সাথে তুমি একটা কথা বলো যে তারা যদি না বিক্রি করতে পারে, আজকে আমাদের ইকোনমিটা যে জায়গায় এসে থমকে গেছে, এটা আমার সঙ্গে আমার বাকি যারা বন্ধু আছে তারাও একমত হবে এবং আমার গেস্ট আছে তারাও একমত হবে। যে জায়গায় এসে আটকে দাঁড়িয়ে গেছে, স্ট্যাগনেন্ট হয়ে গেছে ইকোনমির যে ক্ষতি হয়েছে সেটা আমি বলবো করোনার থেকেও অনেক বেশি ক্ষতি হয়েছে। আজকে ইকোনমিটা ঘুরে দাঁড়ানো কিন্তু খুব বড় টাফ। তো সেই সমস্ত মানুষগুলো তাহলে কি করবে আমাকে বলো। যদি আজকে সাপোজ কলকাতার বুকে কিন্তু হকারের জায়গাটা মোটামুটি ফাঁকা, মানে তখন তো আমার সঙ্গে একমত হবে কেউ রাস্তায় দাঁড়িয়ে খাচ্ছে না। বাংলাদেশে খাচ্ছে আমি জানি, যদি না খায়, যদি এটা না খায় তাহলে সেই সমস্ত লোকগুলোরও কি হবে যারা বিক্রি করে, তারা তো মানে এমনি মানে না খেতে পেয়ে মারা যাবে। আমাদের দেশে কিন্তু রেস্টুরেন্ট বন্ধ, আমাদের দেশে কিন্তু রেস্টুরেন্ট খোলেনি, কিন্তু রেস্টুরেন্ট কিন্তু বন্ধ আছে, পার্লার বন্ধ আছে। হ্যাঁ, even Hampi, KFC all closed. So I am talking about that street food. হ্যাঁ, তুমি ঠিক বলেছো, কিভাবে খাবে? হ্যাঁ, তারা খাবে, আমি বলছি না তারা বিক্রি করবে না, বাট সতর্কের সাথে আতঙ্কের সাথে। কারণ কি, তখন যারা যেসব বিক্রি করছে তারা কিন্তু তোমার বক্তব্য যে তারা আরো বেশি, আমি একমত নয়। আমি সন্দীপ, আমি কালকে দুদিন আমি পার্কস্ট্রিট দিয়ে গেলাম, পার্কস্ট্রিটে যে লোকজন যারা আসছে না, ছোট ছোট দোকানে চা, রুটি, পরোটা সব শুরু হয়ে গেছে, লোক কিন্তু দাঁড়িয়ে খাচ্ছে। যেখানে এখন কি হলো, তো লোক এখনো সেইভাবে বেরোয়নি, এখন লোক আতঙ্কে সময় নষ্ট করছে না, তাকে বাড়ি ফিরতে হবে, গাড়ি প্রবলেম, টাইম প্রবলেম, বৃষ্টি বাদলেই এইগুলো কিন্তু কোনোটার জন্য আটকে থাকবে না। প্রত্যেকেই তার পেটে রুজি রোজগার, ফ্যামিলির জন্য না কোনো রাস্তা পাবে। একটা রাস্তা বন্ধ হলে, তুমি যদি সোজা রাস্তায় যাও, নো এন্ট্রি হয়, তাহলে তো একটা পাশে রাস্তা আছে, ওয়ান ওয়ে যদি হয়, আর একটা রাস্তা, একটা না একটা রাস্তা খুলবে। একটা দিক বন্ধ হলে আরেকটা দিক খুলবে। মানে এই যে এখন দেখো স্যানিটাইজ, এই যে এখন মাস্ক বিক্রি করছে, স্যানিটাইজ হচ্ছে, কত কত আইটেম, কিন্তু সবাই বেচছে, কিন্তু মানে কেউ কিন্তু আগে যারা ধরো চালাতো বা তারা এখন ফল বেচছে, কেউ সবজি বেচছে, কেউ বসে নেই। এই যখন সব অফিস শুরু হয়ে যাবে তখন আপনার সাথে 100% একমত, কিন্তু আমি যে পয়েন্ট আমি বলতে যাচ্ছি, আমি ফার্মেসির দোকানে আমি মাস্ক কিনবো, মাস্ক কিনতে মাস্ক আমাকে দিচ্ছে, যে বেচারা দিচ্ছে আমাকে, সে মাস্কটা হাতে খুলে, তার হাতে কিন্তু কিছু নাই, সে মাস্কটা প্যাকেটে খুলে আমাকে দিচ্ছে। সো ইটস ডেঞ্জারাস। আমি নেই না, আমি আমাদের এই যে তুমি নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এদের সাথে তুলনা করলে হবে না, আমরা তো এইভাবেই তৈরি, আমাদের সেইভাবে আমরা কিন্তু কোন সময়। সুব্রদেব কি বলবে এটাতে? সুব্রদেব আমি একটা কথা বলি, এইটা কিন্তু নিজের উপর ডিপেন্ড করে। আমি যখন আমাদের এখানে যখন গ্রোসারিতে আমি গেলাম, তো এখানে ডিস্টেন্সের জন্য সার্কেল দেয়া আছে। আমি কিন্তু একজনকে বললাম যে আপনি কেন আমার এত ক্লোজ চলে আসলেন, বা আরেকজন, আমি কিন্তু যাকেই পরিচিত হোক না, কেউ যদি মাস্ক পরা না থাকে আমি কিন্তু ধমক দেই। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে, আমি কিন্তু আমার গীতিকার ভাইয়ের সাথে একমত না। আতঙ্ক নিয়ে কিন্তু আপনি সার্ভাইভ করতে পারবেন না। একটা গল্প বলি, একটা লোক বিকেল বেলা মাছ ধরতে গেছে বড়শি দিয়ে। তো মাছ ধরে নিয়ে আসার পরে সে কিন্তু মাছ ধরেছে এবং সে কিন্তু একটা সাপ ধরেছে, সে মনে করছে একটা কিন্তু এটা বাইং মাছ, সে কিন্তু জানে না, ওটা তাকে কামড়ও দিয়েছে। কিন্তু সে যখন 1 ঘন্টা পরে বাসায় আসলো, তখন থলেটা খোলার পরে তার ওয়াইফ বলল, এই তুমি তো সাপও ধরে আনছো। গেল, এর আগে কিন্তু সে কামড় খেয়ে মারা যায়নি, কারণ সে জানে না যে এটাতে সাপ ছিল। মানে আমি একটা কথা বলবো, আমাকে এটা আমি জানি না কতদূর কেউ মানুষ বিশ্বাস করবে কিনা, এই কথাটা আমি আজকে বলছি। এই যে লোকে বলে না যে লাস্ট মোমেন্টে যখন মানুষ মারা যায়, মানে যখন মৃত্যু শয্যায় মারা যায়, তার কিন্তু সত্যি ইচ্ছে শক্তিটা কমে যায় বাঁচা। এটা কিন্তু অনেক জায়গায় হয়, মানে ডিউ টু মানে সেভারাল রিজন। দেখো, যারা অ্যাক্সিডেন্টে উড়ে গেল, মানে স্পট ডেড হয়ে গেল, আমি তাদের কথা বলছি না, কিন্তু যারা পড়ে থাকা মানুষ, আমাকে অনেকজন মানুষ বলেছে যে কোনো জায়গায় দেখা গেছে বিভৎসভাবে অ্যাক্সিডেন্ট হয়ে এসে সে কিন্তু তার উইল পাওয়ারে ব্যাক করেছে। আবার অনেক জায়গায় দেখা গেছে যে এমন কিছু রোগ নয়, সে আস্তে 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 মারা গেল। মানে উইল পাওয়ার, যেটা সুব্রদেব বলেছে, উইল পাওয়ার, আমাদের মানসিক শক্তিটা হচ্ছে সব থেকে বড় শক্তি। আর এই সময় দাঁড়িয়ে আমাদেরকে কিন্তু মানসিক শক্তিটা আমাদেরকে আগে নিয়ে যাবে। মানসিক শক্তি যদি আমাদের ভালো থাকে, সেটা কিন্তু সবার আগে হবে। আমরা ছোটবেলায় একটা সিরিয়াল দেখতাম, শক্তিমান, আমি জানি না সবাই দেখেছে কিন্তু শক্তিমান দেখতো, আমি অন্তত দেখতাম, আমি খুব ডাই হাত শক্তিমানে।
তো ওখানে কিছু কিছু কথা বলা হতো যে পঞ্চমহাভূত, এই সেই যোগ শক্তি, বাট এগুলো কিন্তু সত্যি, এগুলো কিন্তু মিথ্যে নয়। কিছু কিছু জিনিস মানুষ কিন্তু চাইলে অনেক কিছু পারে, কারণ মানুষের মধ্যে অনেক শক্তি আছে যেটা মানুষ আনইউজড রেখে দেয়, বলে না আনটাচড, আনইউজড বলে। আমি জেনেছি যে নিউটন, আইনস্টাইন, যারা আমাদের বলতে গেলে সায়েন্টিস্ট অ্যান্ড এই লেভেলের জায়গায় তারা মানুষ, তাদের কিন্তু ব্রেনের যে পার্সেন্টেজটা ইউজড হয়েছে সেটা যদি কেউ জানতে পারে তাহলে অবাক হয়ে যাবে। বাকি পার্সেন্টেজ তাদের ব্রেন ইউজড হয়নি। আর আর নর্মাল পার্সেন্ট, মানে নর্মাল যারা মানুষ, ঠিক আছে, নর্মাল আমাদের মতো মানুষ বা মোটামুটি ইন্টেলিজেন্ট, তাদের যে পার্সেন্টেজ সেটা ভাবা যায় না। হয়তো নিউটন আইনস্টাইনের 11-12% ব্রেন ইউজ, সেখানে আমাদের হয়তো 6-7%, বা আমাদের থেকে যারা বলা হয় যে যাদেরকে আমরা বলি একটু আমাদের থেকেও নিচে, তারা হয়তো 2-3%। আর পাগলের তো ছেড়ে দিন, পাগলের তো 1% বা 0% হবে, হোয়াট এভার। তো আনইউজ, তার মানে নিউটন আইনস্টাইন 11% ব্রেন ইউজ করে কি 12% ব্রেন ইউজ করে আজকে ওই লেভেলে পৌঁছে গেছে। তো আমাদের মধ্যে কিন্তু ক্ষমতা আছে, আমরা সেটাকে ইউজ করছি না। আর সব থেকে বড় ব্যাপার, আমাদের কিন্তু আমাদের উইল পাওয়ারটাকে আগাতে হবে, যেটা আমাদের শুভ্রদাও খুব ভালোভাবে বলেছে। এবার আমার 3টে প্রশ্ন, মানে আমার একটা প্রশ্নই 3জনের কাছে যাবে, সেটা হচ্ছে খুব ভালো প্রশ্ন, এন্টারপ্রেনারশিপ এন্ড মাল্টিটাস্কিং বিজনেসম্যানদের জন্য। এন্টারপ্রেনারশিপ, মাল্টিটাস্কিং, মানে তপনদার আজকে সাপোজ ফিল্ম বিজনেস আছে, তপনদা ভাবতেই পারে যে আমি একটা অল্টারনেটিভ আইটি বিজনেস রাখতে পারি এই পরবর্তীকালে, যাতে কালকে যদি এরকম আবার একটা প্যান্ডেমিক আসে তাহলে আমি আইটি বিজনেস থেকে টাকাটা তুলে ফিল্ম বিজনেসটাকে চালাতে পারবো। দিস ইজ মাল্টিটাস্কিং এন্ড এন্টারপ্রেনারশিপ, দিস ইজ দ্য মেইন থিং। ইনফ্যাক্ট একজন আর্টিস্ট কিন্তু মুদিখানাও খুলতে পারে, অসুবিধা নেই, সে মুদির দোকানটা চালাতে পারে, যখন তার ক্রাইসিস আসবে সে মুদির দোকান থেকে নিজেকে চালাবে, ভালো কথা। কি মনে হয় মানুষ কি এটার দিকে এগোবে? আমি তপনদার কাছে আগে জিজ্ঞাসা করবো, তপনদা কি মনে হয়? দেখো, প্রত্যেকটা মানুষ, আমরা যেই মানুষদের সাথে তুলনা করি যারা যখন সবচেয়ে চূড়ায় বসে থাকে, কিন্তু যেমন আমাদের ফিল্ম অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরই বলো, গায়ক গায়িকারীদের বলো, সমাজ যারা চূড়ায় থাকে তাদেরকে নিয়ে আমরা আলোচনাটা করি। তো সুতরাং যখন তোমার মনে হবে যে একটা আর্টিস্ট কিন্তু সে যখন ফিল্ম করছে, সিরিয়াল করছে, ওটিটি করছে, আবার ফিতে কাটছে, ইনাগুরেশন করছে, অ্যাঙ্কারিং করছে, গেস্ট হিসাবে যাচ্ছে, তাদের কিন্তু মাল্টি কাজই তারা করছে। যার যেরকম ভাবে কাছে সে সেরকম ভাবে তার মূল্যায়নটা পাচ্ছে, মূল্যায়নটা ফাইন্যান্সিয়ালি বলো আর এ বলো। সুতরাং সব মানুষই সব কাজই করতে পারে সময়ের সাথে। সেই যদি মনে করে যে এটা, কিন্তু তারা কি এখন ভাববে, মানে তুমি বলো বা তারা কি, তোমার মনে হয় যে এবারে মাল্টিটাস্কিং আর এন্টারপ্রেনারশিপের দিকে মানুষ বেশি জোর দেবে? তারা তো সব দিয়ে গেছে, যারা এখনকার নায়ক নায়িকা বলো, তাদের তো আলাদা, কেউ রেস্টুরেন্ট করেছে, কেউ বুটিক করেছে, তার ফ্যামিলি। সবাই করেনি তপনদা, আমি বলতে চাই যারা করেছে পারবে না। কারণ তুমি তোমার মূল্যায়নে ধরো, তুমি হয়তো ধরো 1000 টাকা পার ডে পাও, আমি পাই হয়তো 10,000 টাকা, আরেকজন পাই 1 লাখ টাকা, বুঝতে পেরেছো? খরচা তোমার আমার মোটামুটি সবই, কিন্তু খাওয়া খরচাতে আমি যেটা প্র্যাকটিক্যালি বলছি, কিন্তু বাদ বাকি যে রাখতে পেরেছে, যে ফিউচারের জন্য ভেবেছে যেটা করবে, সে করতে পারবে। আর তোমার 1000 টাকা এলে তুমি 1100 টাকা খরচা করে 100 টাকা ধার করে নিলে, তুমি তো কোনোদিনই কিছু পারবে না। মানে সেভিংসটাও করে একটা অল্টারনেটিভ ভাবতে হবে মানুষ। হ্যাঁ, এটা প্রত্যেকে করে, কিন্তু আছে। কিন্তু তপনদা, আমি একটা কথা বলতে চাই, ওর যে কোয়েশ্চেনটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। তো আমি আমার পার্সোনালি আমি যেটা ফিল করি বা আমি বলছি সেটা হলো, আমি যেরকম মিউজিক ভিডিও করলাম বা ক্রিকেটের ওয়ার্ল্ডে তপনদা থিম সং প্রথম আমার করা, মিউজিক ভিডিও স্যাটেলাইটে প্রথম আমার করা 97-8 এর দিকে, ATN হিন্দি চ্যানেলে বাংলা মিউজিক ভিডিও। বাট থিং ইজ দ্যাট, আমার ওয়াইফ যখন আমার বলে তুমি বিজনেস, তুমি তো বিজনেস একদম জিরো, কিছুই বোঝো না, জিনিসটা বোঝেন। কিন্তু মানে আমরা কি কি করতে পারি, আমাদের ক্যাটাগরিক্যালি আমরা হয়তো বা ফিতা কাটা, অ্যাক্টিং, মডেলিং, বা কেউ মডেল র্যাম্প করলো, সে এসে নাটক করলো, আমি গান গাইলাম, আমি একটা নায়কের চরিত্র করলাম, একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে গেলাম, এরকম। কিন্তু আমি যদি হঠাৎ করে মনে করি যে না আমি আজকে পাইকারি ব্যবসা করব বা একটা বড় একটা, এটা কিন্তু ডিফিকাল্ট। না না, হয় না। ইনভেস্টমেন্ট হতে পারে,
বাট হুম। পার্সোনালি ইনভলভ হয়ে কিছু করা ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ আর্টিস্টদের নেচার কিন্তু আমি অন্য, আমি ইমোশনাল। হ্যাঁ, আমি সেটাই বলতে চাইছি সুব্রদেবকে, যে ইনভেস্টমেন্ট করার কথা কি লোকে ভাববে যে আমার একটা অল্টারনেটিভ কিছু অন্তত থাকুক পরবর্তীকালে, যাতে যদি এরকম আবার করোনার মতো আবার একটা কোনো প্যান্ডেমিক আসে আমাকে সার্ভাইভ, মানে তখনকার কথাটা নিয়ে বলবো, যদি একটা ছোট মুদিখানাও থাকে, মুদিখানা যদি করতে বেশি টাকা লাগবে না, তো মুদিখানা যদি আমার থাকে তাহলে আমার অন্তত পক্ষে কিছু চাল ভাই ডাল আসবে। সন্দীপ ভাই, আর্টিস্টদের ভাই ভেরি ডিফিকাল্ট। আমি খুবই লুজার, আমি খুব ব্যাড এক্সপিরিয়েন্স। আমার গান টান বলো, অন্য কিছু বলো, আমি মনে করো যে না, আমি ওইখানে আমার পুরা কনফিডেন্স, কিন্তু আমার এই যে ডাইভার্সিফাই এ গিয়ে আমার রেজাল্ট হচ্ছে একদম জিরো। জুলফিকার ভাই কি বলবে? জুলফিকার ভাই সন্দীপ, আমাকে একটু সময় দিবে, এটা ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট, সো আই ওয়ান্ট টু টক লিটল বিট মোর। খুব ছোটবেলা থেকে লেখালেখি করতাম, তো ছোটবেলায় যখন লেখালেখি করতাম আমি আমার এরকম টেন্ডেন্সি ছিল যে আমার গানটা নিয়ে কাউকে বলবো, ভাই গানটা একটু গান না ভাই, এটা করেন, বা আমার গল্পটা একটু ছাপিয়ে দেন না, এরকম টেন্ডেন্সি কখনো আমার ছিল না। এবং আমি লিখে 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 অনেক পাণ্ডুলিপি লিখে রাখতাম বাসায়, এখনো আছে। তো আমার প্ল্যান ছিল আই উইল ফার্স্ট এস্টাবলিশ মাই ওন ওয়ে। পরে আমি, তুমি তো জানো যে আমার পড়াশোনা সবসময় দেশের বাইরে, সারা জীবন বাইরে কাটিয়েছি। যখন আমি আসি বাংলাদেশে, এসে যখন আমি আর্ন করলাম, আমি কিন্তু দুটো দেশের কান্ট্রি হেড, ইন্ডিয়া এবং বাংলাদেশের একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, কানাডিয়ান মাল্টিন্যাশনাল কান্ট্রি হেড আমি। তো যখন আমি বিজনেস করলাম, আমি আমি স্যালারিড হোল্ডার, কান্ট্রিম্যান, যখন আমি স্যালারি পেলাম, আমার কিছু টাকা হলো, যখন টাকা হলো, এক্সপেন্স করার ক্ষমতা হলো, তখন কিন্তু আমি মিডিয়াতে আসছি। এবং মিডিয়াতে এখন পর্যন্ত প্রোডাকশন করি, মিউজিক ভিডিও বানাই, বা মিউজিক ভিডিও ইজ নট মাই মেইন কনসার্ন, মাই ফিল্ম ইজ মেইন কনসার্ন। ফিল্ম বানাচ্ছি, আমি গান বানাচ্ছি, সমস্ত কিছু, নট এ সিঙ্গেল পেনি আই টেকেন ফ্রম এনিওয়ান। আমার কিন্তু, আমি প্রথমে নিজেকে এস্টাবলিশ করেছি, আমার পড়াশোনা, আমার লেখাপড়া, আমার মেধা দিয়ে আমি টাকা ইনকাম করেছি, ব্যাংকে রেখেছি এক্সট্রা অ্যামাউন্ট, দ্যাট ইজ ফর মাই মিডিয়া। সো এখন আমি কিন্তু এনজয় করি, আমার কোনো কিছু না, আমার মিডিয়া যদি চলেও যায়, আই হ্যাভ মাই আদার অপশন। সো ইয়েস, সুব্রদা একটু ভালো বলেছে, যারা মানে যাদের টোটালি এটাই যাদের বিজনেস, তো যারা বিজনেস সম্পর্কে বা অন্য জায়গায় আইডিয়া নাই, তাদের কিন্তু ভেরি টাফ, অ্যাকচুয়ালি ভেরি টাফ। মানে এটা সবার জন্য এটা প্রযোজ্য হবে না, কারণ কিছু কিছু মানুষ কিন্তু সুইং করতে পারবে না। ইনফ্যাক্ট যারা সিনিয়র আর্টিস্ট আছে, তারা ওই বয়সে কিভাবে সুইং করবে? ইভেন আমি বলবো যে সিনিয়র মানুষরা যারা আজকে ছোট ব্যবসার সঙ্গে যুক্ত, কেউ আজকে তাঁত বোনে, কেউ আজকে বাঁশের ব্যবসা করে, বা কেউ আজকে লাইট লাগায়, তারা হঠাৎ করে কিভাবে নিজেদের প্রফেশন চেঞ্জ করে, তাদের জন্য খুব ডিফিকাল্ট। কিন্তু যাদের কাছে সেই অপরচুনিটিটা আছে, তাদেরকে আমি বলবো আপনারা ট্রাই করে দেখতে পারেন, কারণ একটা অল্টারনেটিভ ছোট কিছু থাকলে মন্দ নয়, এটা আমার বিশ্বাস। এক্সপেরিমেন্ট করাটা উচিত, তাহলেই আমার মনে হয় মানে এখন যে আমরা অবস্থায় আছি, এক্সপেরিমেন্ট না করলে কিন্তু আমরা পরবর্তীকালে, আমার কাছে বিল গেটস আগেও বলেছিল যে একটা খুব মহামারী আসবে, লোকেরা বলেছিল কি আসবে ফালতু কথা বলছে। মহামারী করোনা আসার পরে কিন্তু বুঝতে পেরেছে। তো আমার এখন কিছু বন্ধু বান্ধব রিসার্চ সেন্টারে আছে, তারাও বলছে যে করোনা শুধুমাত্র শুরু, করোনার পরে আরো নাকি অনেক রকম ভাইরাসেস নাকি আসছে, আমাদের অস্ট্রেলিয়ান প্ল্যাটনিক প্লেট নাকি উঠে গেছে, তার জন্য নাকি ভাইরাস অনেক রকম আসতে পারে, হোয়াটএভার, যেটা আমি জানি না সেটা কতটা সত্যি বা মিথ্যে, কিন্তু তাও আমাদেরকে তো ওই বলি আবার প্রিকশন ইজ বেটার দেন কিওর, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো আমার মনে হয় সেটা যদি আমরা অল্টারনেটিভটা মাথায় প্ল্যান করে রাখি, ওই একটা ইমিউন বুস্টারের মতো, ভ্যাকসিনের মতো, তাহলে আমাদের ইকোনমিটা এই জায়গায় যাবে না। কারণ ইকোনমি যদি নেমে যায়, যেটা আমাদের এখন নেমে গেছে, তাহলে কিন্তু আমরা খুব বাজে জায়গায় পড়ে যাব, সেটা আমার ব্যক্তিগত মত। এবারে আমি আমার আরেকটা প্রশ্ন নিয়ে আসবো, সেটা হচ্ছে জিএসটি আর লোন প্যাকেজ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই সময় দাঁড়িয়ে এটা আমি সুব্রতার কাছে আগে জিজ্ঞাসা করব যে জিএসটি আমাদের এখানে, আমি না, তোমাদের বাংলাদেশে কি জিএসটি ইমপ্লিমেন্টেশন আছে? আমাদের এখানে ভ্যাট মনে হয় না তখন দা, ভ্যাট আমাদের এখানে এটা জিএসটিটা ভ্যাট। জিএসটি আমি প্রশ্নটা করে নিতে দাও, দুটো প্রশ্ন আছে, যে এখানে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট যেটা বলেছে, আমি সেই রেসপেক্টে প্রশ্নটা করছি। এবারে তোমাদের বাংলাদেশে কি আছে আপডেট, সেটা তোমরা তোমাদের মতো করে শেয়ার করতে পারো, অসুবিধা নেই। জিএসটি বলা, এই সময় দাঁড়িয়ে জিএসটি বা ভ্যাট হোয়াটএভার, সেটা কি মনে হয় না যে সরকারকে মুকুব করা উচিত? কারণ বিজনেসম্যানদের উপর একটা বড় ধাক্কা গেছে,
তো এই সময় দাঁড়িয়ে ওটা যদি একটা রিল্যাক্স করা যায় তো একটা সুবিধা হবে। মাই ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন, এই সময়ে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার বলেছিল যে আমাদের এখানকার কেন্দ্রীয় সরকার মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট বলেছে যে লোন দেওয়া হবে। খুব ভালো প্রশ্ন, লোন দেওয়া হবে। তো লোন যদি দেওয়া হয় তো আমাকে লোনটাকে ইন্টারেস্ট সময় দেওয়া ফেরতও দিতে হবে, 3 মাস হোক, 4 মাস হোক, 5 মাস হোক, হোয়াট এভার সেই এক্সটেনশন হোক। তো আমার তো বিজনেসই নেই, আমার তো বিজনেসই ভেঙে গেছে, সবার তো বিজনেস হচ্ছে না। তো হাউ উইল আই রিটার্ন দ্যাট মানি? আর লোন পাওয়ার জন্য তো আমার এমনি ক্রেডেনশিয়াল আছে, আমি এমনি লোন পাবো, আমার আইটি ফাইল স্ট্রং আছে। যাদের আইটি ফাইল যারা যেরকম ক্রেডেনশিয়াল সে সেরকম লোন পাবে। আজকে সাপোজ আলী ভাই যে টাকা লোন পাবে আমি হয়তো পাবো না, হোয়াট এভার, আমি এক্সাম্পল দিচ্ছি। আবার আমি যে টাকা লোন পাবো হয়তো আরেকজন পাবে না, বা আলী ভাই পেলো না, হোয়াট এভার, সেটা আমি নিয়ে কথা বলছি না। যার যেমন আইটি ফাইল সেটা পাবে। তো সেই জায়গাটা কি মনে হয় যে সেই জায়গাটাতে মানুষকে মনে হয় না যে জার্মানি মতো কান্ট্রি আজকে কিন্তু মানুষকে হাতে টাকা দিয়েছে? এটা আমার কথা নয়, জার্মানিতে হয়েছে। জার্মানিতে কিন্তু পুরোপুরি কিন্তু নেমে গেছে। ওখানে কিন্তু প্রত্যেকটা বিজনেসম্যানকে টাকা দেওয়া হয়েছে, প্রত্যেকটা মানুষকে টাকা দেওয়া হয়েছে। ইকোনমিকে যদি সচল করতে হয়, ইকোনমিস্টরা বলছে পারচেজিং পাওয়ার বাড়াতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। পারচেজিং পাওয়ার হ্যাজ টু ইনক্রিজ। যদি পারচেজিং পাওয়ার আমাকে বাড়াতে হয় তাহলে আমার কিন্তু হাতে টাকা লাগবে। তো আমার হাতে টাকাটাকে দিতে হবে। বাংলা কথা, যদি না দেওয়া হয় তাহলে কিন্তু ইকোনমি আবার বিগেন করবে না। কি মনে হয়? আমি প্রথমে যাচ্ছি সুব্রদার কাছে, দেন আলী ভাই এন্ড দেন তপনদা। আচ্ছা, আমি বলছি, আমি প্রথমেই বলবো যে আমাদের দেশের সত্যি কথা বলতে কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি স্পেশালি প্রথমবার প্রায় 80,000 কোটি টাকার মতো প্রণোদনা, যেটা এই যে প্যাকেজ, যেটা এটা বাংলায় প্রণোদনা আর্থিক যেটা, সেটা হচ্ছে মেইনলি আমাদের কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা সবচেয়ে পাওয়ারফুল সোফার বলা যায়, যেখানে অনেক বাইরের থেকে অনেক রেভিনিউ আসে দেশে। তো অলমোস্ট 70% বাংলাদেশ রেভিনিউ comes from garment sector, যার জন্য গার্মেন্ট সেক্টরকে একটা বিশাল সাপোর্ট দেওয়া হয়েছে। তাছাড়া যাদের ফ্যাক্টরি আছে স্পেশালি তাদের জন্য আমাদের কিন্তু নর্মালি লোনের যে মার্জিনটা নিলে সেটা হচ্ছে 9% to 11%, কিন্তু ওদের জন্য, ওনাদের জন্য 4 to 5% আমি যতদূর জানি এটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে। প্লাস হচ্ছে গিয়ে যে ক্যাটাগরিক্যালি অনেক যারা মিডিয়াম সাইজের যারা বিজনেস ক্যাপিটাল করেন বা এই ধরনের, কিন্তু অনেক সাপোর্ট কিন্তু গভর্নমেন্ট থেকে দেয়া হচ্ছে, ফ্র্যাঙ্কলি বলি। ফ্যান্টাস্টিক। এবং মুক্তিযোদ্ধাদের আদার সাইড বলছি, যারা বিজনেস করেন না, ইভেন শিল্পীদের, অনেক শিল্পী যারা রেডিও তে কাজ করেন, যারা শিল্পকলায় কাজ করেন, এরকম কিন্তু একটা লিস্ট করা হয়েছে। তো আমি বলতে পারি এটা জিএসটি যেটা, সেটা কিন্তু আমার ধারণা না এটা কি হবে, কারণ আমাদের কিন্তু বাজেট পেশ করার কথা না, বাজেটে অনেক কিছু বলা হবে, আমাদের অর্থমন্ত্রী মহোদয় বলবেন, ফিনান্স মিনিস্টার। তো আমরা সেটার জন্য অপেক্ষা করছি। এবং আমার মনে হয় আমাদের একটা প্লাস পয়েন্ট কি, আমাদের প্রধানমন্ত্রী খুবই পজিটিভ, উনি মানুষের জন্য, কারণ আমাদের এখানে যেভাবে রেশন বিতরণ করা হয়েছে, সেখানে কিন্তু ইকোনমি বুস্টিংটা হয়েছে। তার মানে বাংলাদেশে, আমাদের এখানে কিন্তু হাতে হাতে ইকোনমি বুস্টিংটা হয়নি। আমি এটা নিয়ে একটু তপনদার কাছে জিজ্ঞাসা করবো। তপনদা, প্রথমে একটু ফোনটাকে একটু তুমি করে নাও, তোমার দিকে একটু ঝুঁকিয়ে নাও। আবার তুমি বেরিয়ে গেছো, একটু তোমার দিকে একটু ঝুঁকিয়ে নাও, মানে ঝুঁকিয়ে নাও তোমার দিকে। ফোনটা আবার পেছনে বেশি হিলে গেছে, একটু তোমার দিকে ঝুঁকিয়ে নাও, মানে তোমার দিকে নিয়ে নাও একটু। না, আবার পেছনে হিলে যাচ্ছে, পেছনে করবে না, ফোনটাকে তোমার দিকে একটু হিলে। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ, তপনদাকে জিজ্ঞাসা করবো। তপনদা, তোমার কি মনে হয় জিএসটি মুকুব করা আর লোন না দিয়ে, যেমন ভাবে আমাকে ওপার বাংলার আমার কাছের মানুষ বললো যে ওখানে হয়েছে যে ইকোনমি বুস্টিং করা হয়েছে, তো সেটা কি আমাদের এখানে করাটা মনে হয় উচিত? কেন্দ্রীয় সরকারকে সেটা করা উচিত? আমি অ্যাজ এ ইকোনমিস্ট নই, সুতরাং এই ব্যাপারে এত আমার সাহস নেই বলা। তবে এমএসসি যে গ্রুপটা আছে তাদের, ধরো তোমার এমএসসি গ্রুপে যারা আছো ব্যবসাদার, তাদের কি ছিল, ধরো 100 টাকা লোন ছিল, সে কিন্তু আরো 20% লোন সেম ক্যাটাগরি সেম কোলাটারাল সিকিউরিটিতে 20% পাবে, এইটা করেছে। এবং সেই লোনটা 4 বছরে যদি শোধ করো, 1 বছরের টাকা সরকার দেবে, যেটুকানি আমি বুঝেছি, কিন্তু আমি এই ব্যাপারে অজ্ঞ নই। সুতরাং
আর আমাদের এখানে বলতো এত রাজ্য, এত পার্টি, এত মত, এত কি করে বলো, নানা ভাষা নানা মতের মধ্যে আছে, সবাই সব জায়গায় পলিটিক্স। সুতরাং এই জায়গায় এত লোককে নিয়ে এইভাবে কিভাবে করে কেউ কাউকে খুশি করতে পারছি না। আমরা কি কেউ কাউকে খুশি হচ্ছি বলো? এটা দিলে ওকে কেন দেওয়া হচ্ছে, আমাকে না। দামি 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 পয়েন্ট বলেছে, কিন্তু তবু জিএসটিটা যদি মুকুব হয় বা মুকুব মানে কমিয়ে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় অনেক ব্যবসাদার নিঃশ্বাস পাবে। এন্ড অবভিয়াসলি লোন নয়, একটা ইকোনমিক বুস্টিং দরকার। জিএসটিটা তো কি বলতো, জিএসটিটা রোল হচ্ছে, তুমি যেটা জিএসটি দিচ্ছ তুমি ইনপুট পাচ্ছ, বুঝতে পারছো? জিএসটি কিন্তু একটা রোল হচ্ছে। এইবার যারা একদম মেন কাস্টমার, যারা একদম গ্রাউন্ড লেভেলে যে কাস্টমার, তারা ফ্যাসিলিটিসটা পাচ্ছে না। বাদ বাকি ব্যবসাদাররা কিন্তু, আমি তোমায় যদি তাদের জন্যই বলছি, তাদের জন্য সরকার চেষ্টা করছে কি কি করা যায়। এটা তো সরকার, ওদের বড় বড় লোকরা আছে ভাববে, এই ব্যাপার আমি কি বলবো, কোনো কিছু বলাই সাজে না। আচ্ছা, আমি আলী ভাইকে জিজ্ঞাসা করবো, আলী ভাই কি বলবে এটাতে? আচ্ছা দেখো, যে দাদার সাথে আমি একমত, আমাদের দেশের গভর্নমেন্টের খুব সদিচ্ছা আছে এবং তোমাদের গভর্নমেন্ট করেছে, সুদ কমিয়েছে, কিছু সুদ কমিয়েছে, বাট কিছু কিছু জায়গায় অনিয়ম হচ্ছে। যেরকম ধরো আমার ওয়াইফের কিছু লোন আছে, আমি কখনো লোন না বেঁচে গেছি আমি, তো ওয়াইফের কিছু লোন আছে, তো আমার শাশুড়ি আম্মারও কিছু লোন আছে, কিন্তু হঠাৎ করে মেসেজ আসলো আমার শাশুড়ি আমার মোবাইলে যে তুমি এই কোডে যদি এটা করো তাহলে তোমাকে 3 মাস বা 4 মাস একটা টাইম দিয়েছে, কোনো লোন পরিশোধ করার দরকার নেই। তো শাশুড়ি আম্মা খুশি হলো, দেখ ভালোই হলো, 3-4 মাস লোন শোধ করতে হবে না। কিন্তু এটা আমার ওয়াইফ বারবার ব্যাংকে ফোন দিয়ে বললো যে এটা আমার শাশুড়ি আম্মা পেলো, আমার মা পেলো, তো আমি কেন পাচ্ছি না? উনি এটা করো, করেই যাচ্ছে প্রতিদিন, প্রতি মাসে কিন্তু তার ব্যাংক থেকে টাকা নিয়েও যাচ্ছে। তো এটা গভর্নমেন্টের পক্ষ থেকে সদিচ্ছা আছে। কিছু কিছু মানে ব্যাংকের কিছু বোধহয় মেকানিজমের কিছু প্রবলেমের কারণে কেউ এই ফ্যাসিলিটি পাচ্ছে, কেউ ফ্যাসিলিটি পাচ্ছে না লোনের ক্ষেত্রে। তবে লোনের পার্সেন্টেজটা কমে, এরকম আগে 12% ছিল, এখন বোধহয় 9% হচ্ছে না দাদা, ইফ আই নট মিস্টেক, এরকম কিছু হয়েছে আর কি। কিছু লোন বোধহয় কমিয়েছে পার্সেন্টেজ, সুদের পার্সেন্টেজটা কমিয়েছে। না, কিন্তু যাদেরকে লোন দিবে নতুন যারা ফ্যাক্টরি আছে, এদেরকে তো অনেক কম 5%, 4-5% দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা আবার এটাও কিন্তু দাদা, আমি মানে ব্যাংকে টাকা রেখেছি কিছু, যে প্রথমে ছিল 11% আমাকে প্রফিট দিবে, এখন সেটা 6% হয়ে আসছে। এখন ইটস এ ব্যালেন্সিং, ওদিক থেকে কমিয়ে দিতে। তো আগে 9%, এখন হয়েছে 6%। ভাই তাও তো 6%, আমেরিকাতে তো কোনো পার্সেন্টই নাই না। 6% কিন্তু এখন নামছে, আমাদের ইন্ডিয়াতে নেমে গেছে 6%, ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে। মানে সিনিয়র সিটিজেন মানে নরমাল যদি কেউ রাখতে যায় অনেকটাই কমে গেছে সেই জায়গা থেকে দেখতে গেলে। এবার আমি আরেকটা পয়েন্ট হাইলাইট করব, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, দুটো করে প্রশ্ন, সেটা রিসেশন কি মনে হচ্ছে এবারে? মানে যা মানে মিউজিক ইন্ডাস্ট্রি, মেডিসিন ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলবো, মানে মিডিয়া ইন্ডাস্ট্রিতে কতটা রিসেশন হবে। আমরা যদিও দেখেছি যে এখানে একটা খুব বড় সংবাদ মাধ্যমে কিন্তু প্রচুর লোক ছাঁটাই করা হয়েছে, তপনদাও জানে, আমিও জানি, আমাদের ইন্ডিয়ার কথা বলছি, বেঙ্গলের কথা বলছি। তো অলরেডি কিন্তু রিসেশনের প্রভাব মারাত্মকভাবে পড়েছে। বাংলাদেশে কি অবস্থা, মানে মিডিয়া ইন্ডাস্ট্রিতে রিসেশন কতটা হচ্ছে সেটা আমরা জানবো। আর এই রিসেশনটা কি হওয়াটা উচিত? কারণ সেই সমস্ত মানুষরা যারা আজকে আমাদের স্টাফ, আজকে তারা কিন্তু আমাদের র মেটেরিয়াল, তারা কিন্তু আমাদের অ্যাসেট, তাদের যদি আজকে আমরা বার করে দিই বা তাদেরকে যদি আমরা লে অফ করে দিই, কাট অফ করা হোক, স্যালারি কাট অফ করতেই হবে, কারণ মালিক না বাঁচলে মানে কিছু করার নেই। এই সময় ইকোনমিটাকে তো মানে সে যদি টাকা না পায় সে কিভাবে তার এমপ্লয়িজদেরকে টাকা দেবে? কিন্তু একটা জায়গায় তো আমাদেরকে ভাবতে হবে তাদের কথা, মানবিক হতে হবে মানুষকে। কারণ যদি এই সময় আমরা মানবিক না হই তাহলে আর কবে হব? আমাদেরকে কিন্তু তাদের কথা ভাবতে হবে। ইট ইজ ভেরি ইজি টু ডু আ লে অফ, বাংলা কথা, যে আমরা কিন্তু খুব ইজিলি একজনের কাছ থেকে তার চাল ডালটা কেড়ে নিতে পারি, মানে তার খাওয়াটা কেড়ে নিতে পারি। সত্যি তো, একটা চাকরি চলে যাওয়া মানে কিন্তু তার চাল ডালেই টান। তো সে কিন্তু আবার মানে চালের লাইনে বা ডালের লাইনে কিন্তু দাঁড়াতে পারবে না। তার একটা স্ট্যান্ডার্ড আছে যারা চাকরি করে, যে চাকরি করুক, তো তারা আজকে কোথায় যাবে? আর আজকে সত্যি কথা বলতে যারা নিম্ন মধ্যবিত্ত, যারা লোয়ার মিডল ক্লাস, সেই জায়গায় কিন্তু সব থেকে বেশি এটা কোপ করেছে। ইভেন হায়ার ক্লাসেও পড়েছে, সব জায়গাতেই পড়েছে, কিন্তু লোয়ার মিডল ক্লাসে খুব ম্যাক্সিমাম ভাবে এই কোপটা পড়েছে। তো কি মনে হয় রিসেশন কতটা এফেক্ট করেছে? আমি
আমার বাংলাদেশের ভাইয়ের কাছে আগে যাব, দেন আমাদের তপনদার কাছে যাব। দেখো, বলেন দাদা, বলেন। আচ্ছা বলেন আপনি বলেন, অসুবিধা নেই, তারপর আমি বলছি, অসুবিধা নেই। না, আমি এখানে আমাদের যেটা গার্মেন্টসের as far as garments is concerned, সেখানে শুনছি আমি যে অনেককে ছাঁটাই করা হবে। আবার কিছু কিছু যারা মালিক আছেন, যারা অনেক যাদের বিবেকবান, আমি বলবো বিবেকবান, তারা যেমন পরশু একজন ইন্টারভিউ আমি দেখলাম, উনি কাউকে ছাঁটাই করছেন না, কারো স্যালারিও কাটছেন না, বোনাসও দিচ্ছেন, এরকমও দেখা যাচ্ছে। এটা আসলে এটা খুব কম উদাহরণ হবে এরকম, বা ছাঁটাই যেরকম শোনা যাচ্ছে। আমার মনে হয় যে, কারণ এন্ড অফ দ্য ডে আমি জানি যে আমাদের হয়তোবা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলবেন যে না, এরকম আপনারা আপনাদের, কারণ ওনাদের অলরেডি গভর্নমেন্ট থেকে অনেক সাপোর্ট দেওয়া হচ্ছে, সেখানে ওনারা যদি এখন ছাঁটাই করে, সেটা কিন্তু একটা রিজনেবল হবে না। আর মিউজিক ইন্ডাস্ট্রির কথা আমি যেটা বলতে চাই, মিউজিক ইন্ডাস্ট্রি আসলে একটা সিঙ্গেল, না তুমি মিউজিক হোক, মিডিয়া ইন্ডাস্ট্রি নিয়ে বলো, মিউজিক শুধু মিডিয়া ইন্ডাস্ট্রি, হ্যাঁ মিডিয়া ইন্ডাস্ট্রি বলছি। মিডিয়া ইন্ডাস্ট্রি হয় কি, এটা তো একটা এখানে অনেকটা আমি বলবো যে অনেক পজিটিভ সাইন আছে, যেমন ডিরেক্টরস গিল্ড, অনেক যে অ্যাসোসিয়েশন, তারা কিন্তু আমি দেখেছি, বিশেষ করে আমাদের ফিল্মের যেসব সংস্থা আছে অনেকগুলো, আমি নাম বলতে পারছি না রাইট নাও, তারা কিন্তু তাদের যারা মেকআপ ম্যান থেকে শুরু করে অনেক ওই যাদের হয়তোবা খুবই ওই ধরনের ফান্ড নেই, তাদের কিন্তু অনেক হেল্প করেছে, একটা পজিটিভ সাইন কিন্তু আমি দেখেছি। হ্যাঁ, ফান্ড উঠিয়েছেন সবাই টাকা দিয়ে, তো এই জিনিসটাই। বাট কাউকে ছাঁটাই করা বা এরকম জিনিসটা, আমরা আসলে বাঙালিরা তো খুব সংবেদনশীল, বা আমাদের ইন্ডাস্ট্রি, মিডিয়া ইন্ডাস্ট্রি কিন্তু সবার জন্য সবার একটা কিন্তু প্রফেশনালিজম বা এমনি ক্যারিয়ার নিয়ে অনেকের সাথে অনেকের দ্বন্দ্ব থাকতে পারে, সেটা থাকতে পারে, কিন্তু একটা জায়গায় গিয়ে আমার মনে হয় যে সবাই এক হয়ে কাজ করবে, এরকম একটা ইন্ডিকেশন পাচ্ছি। খুব দামি কথা যে সবাইকে সবার সাথে পাশে দাঁড়াতে হবে, সবাই এক হয়ে কাজ করবে, খুব পজিটিভ একটা কথা আজকে আমার সাথে গ্রেট লেজেন্ড মিউজিশিয়ান সুব্রদেব বলল। তো আমি তপনদার কাছে জিজ্ঞাসা করব, আলী ভাইয়ের কাছে তো অবশ্যই জিজ্ঞাসা করবো, কিন্তু তপনদাকে আগে বলবো বলার জন্য এটা নিয়ে। দেখো সন্দীপ, যখন আমরা কাজ শুরু করি, প্রথম দেখবে যখন শুরু করো একজন লোক হয়, দুজন, তিনজন, চারজন, যেরকম কাজের প্রয়োজনে কিন্তু তোমার লোক রিক্রুট হয়। এখন সাময়িক যে এত বড় একটা প্যান্ডেমিক হলো, এখন সবাই তার কাছে, তারা তো ক্যাপিটাল নেই, মাল আটকে আছে, মাল নষ্ট হয়ে গেছে, পেমেন্ট পাচ্ছে না, একটু 2-4 মাস একটু হবে, কিন্তু যখনই কাজটা শুরু হবে, যে রানিং কাজটা করবে, এইগুলো কিন্তু কেটে যাবে। আর মিডিয়া নিয়ে বলি, মিডিয়া প্রথমে একটা চ্যানেল ছিল, এখন বাংলাদেশেই চ্যানেল 40টা, আর ইন্ডিয়া চ্যানেল 1000টা, তো সুতরাং এটাও কমবে না। এইবার বলো, প্রডিউসার এত বই লোকসান হতো, কিন্তু প্রডিউসারের অভাব দেখেছো? প্রডিউসার ঠিক এসছে, কাজ শুরু হয়েছে। এইবার বলো ভালো প্রশ্ন করার সুযোগ যে ওটিটি, আগে দেখো, আগে তো ছিল সিরিয়াল শুধু, এখন তো ওটিটি এসে গেল, মানে একটার পর একটা কিন্তু আসবে। এইটা কিন্তু এখন আমরা যে এত রব করছি, সাময়িক যার হচ্ছে সে তো বুঝছে, কিন্তু এটা আমার মনে হচ্ছে যে সব মিটে গেলে 2-4 মাস একটুখানি থাকবে, আবার কিন্তু পুরোনো ফর্মে সবাই চলে আসবে। কারণ লোক যেভাবে হ্যাবিচুয়েটেড হচ্ছে, কেউ কোনোটা কমাতে পারবে না, এবং এই রাস্তা প্রশস্ত হচ্ছে। আমাদের মার্কেট কিন্তু সব মার্কেটে এখন ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড মার্কেট, সুতরাং এত যে যাই যে পড়ে গেল, এইটা কিন্তু একটু তো সহ্য করতে হবে। প্রডিউসাররা কত টাকা ইনভেস্ট করে রেখে দিয়েছে, আমি কথা বলেছে কিন্তু আমি একটা বলি, হয়তো এটা শুনে অনেকে হয়তো, আজকে মিডিয়াতে যারাই ধরো, যাদের আজকে 84 দিন আমাদের বেঙ্গলে কাজ হচ্ছে না, কাল থেকে শুরু হবে, খুব আনন্দের কথা। আজকে 84 দিন ও ক্যাপিটাল ওর মতো কিভাবে রেখেছে তো ওই জানে। তুমি যদি প্রডিউসারকে, সে কিভাবে টাকা আনছে, কিভাবে করছে, প্রডিউসারই জানে। হল মালিক কিভাবে চালাচ্ছে, হল মালিক জানে। মানে প্রত্যেকের সমস্যা। এবার তুমি তোমার জীবনে বাঁচতে গেলে কিভাবে তুমি সেটাকে সঞ্চয় করবে বা রাখবে,
আজকে ফিল্ম অ্যাক্টর অ্যাক্ট্রেস যে কোনো কত লাখ টাকা করে পায়, কত হাজার টাকা করে পার ডে পায়। তারপর হচ্ছে যারা মেকআপ আর্টিস্ট বলো, আমি তাদের ছোট করছি না, তারাও কিন্তু কেউ 600, 800, 1000, 1200 পার ডে পায়। দুটো শিফট করলে বুঝতে পারছো, তাহলে তাকে তো সেইভাবে একটু রাখতে হবে। এখন যদি প্রডিউসার বলছে টাকা দিচ্ছে না, আমরা কি করবো, শুরু হচ্ছে না। চ্যানেল আলাদা ঠিক মতো কিন্তু সবসময় পেমেন্ট করতে পারে না, কারণ তারা অ্যাডভার্টাইজ ব্যাপারটা রিলে পদ্ধতিতে চলছে, বুঝতে পারছো? না এটা খুব দামি পয়েন্ট তপনদা বলেছে, প্রত্যেকটা কিন্তু ইন্টারকানেক্টেড। তো আমি যদি চ্যানেল থেকে না পাই তাহলে আমি কিভাবে লোককে দেবো? এটা ঠিক কথা। আর এই 84 দিনে সব শেষ হয়ে গেল, এটাতে কিন্তু আমি একমত। আজকে আরেকবার হচ্ছে আমি একটা গুড নিউজ দেবো, তপনদার কথাতেই বলবো। একটা দিক যেমন যায় আরেকটা দিক আসে। চায়না থেকে কিন্তু বহু কোম্পানি ইন্ডিয়াতে আসছে আর ভিয়েতনামে অলরেডি এসে গেছে। তো বুঝতে হবে সেখানে কিন্তু এমপ্লয়মেন্টটা বিশাল ভাবে জেনারেট আরো বাড়বে, এরা কাজ পারবে, লোকরা কাজ পাবে। তো পজিটিভ দিকটা আমাদেরকে দেখতে হবে, শুধু নেগেটিভিটির মধ্যে থাকলে হবে না, পজিটিভ হবে। এন্ড লোকেরাও দেখেনি 100 বছর পর কেউ আমাদের পূর্বপুরুষরাও জানতো না যে এরকম একটা হতে পারে, ওয়ার্ল্ড টোটাল বন্ধ এরকম হতে পারে, কেউ কিন্তু জানে। সুতরাং সবাই বলছে সব শেষ শেষ শেষ, কিন্তু কিচ্ছু শেষ হবে না, সবাই ঠিক হবে, সবাই আবার কাজ করবে, আনন্দের সাথেই করবে। পয়সা সাময়িক সবার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, এই জন্য বললে একটু ধৈর্য সাবধান থাকতে। তবে তপনদা একটা কথা বলেন এই মধ্যে দিয়ে, ডিন কুন্স কিন্তু 1984 এ দি ডার্কনেস যে ওর একটা যে বই, ও তো র্যাঙ্কিং 6th ওয়ার্ল্ডে, সে কিন্তু একটা স্টান্ট গল্প লিখেছিল একটা জায়গায় যে এরকম হতে পারে, উহান 400 ও দিয়েছিল প্রথম গোর্কি 400 দিয়েছিল, গোর্কি হয়েছিল ওই চায়না থেকে একটা ভাইরাস নিয়ে এসছে, কুকুররা মরে গেল পুলিশে, বুঝলে? এই চায়না থেকে অনেক আগে আমি বই দেখেছিলাম, ডাবিং গুলো চলে তো। সুতরাং যে আমি তো বলছি শুভ্র, যে এপার ওপার কোনোটাই কিন্তু বন্ধ হবে না, নতুন ভাবে হয়তো আজকে যে সিনেমা হল বন্ধ হয়েছে। সন্দীপ কি আমাদের এখন ছুটি দিবে? আমাকে এবার আলী ভাই কাছে যেতে দাও, আলী ভাই কি বলবে এই মতটাতে? সন্দীপ, হ্যাঁ আমি বলতে যাচ্ছি শুভ্রতা যেটা বলেছে অ্যাবাউট মিডিয়া, সেইটার পক্ষে আমি মিডিয়া সাপোর্ট পাচ্ছে বিভিন্নভাবে। আর তপনদা যেটা বলেছে, হ্যাঁ সাময়িক, অবশ্যই সাময়িক, আবার ঠিক হয়েছে। যেরকম একসময় কলেরা ছিল, এখন কলেরা আমাদের কাছে কিছুই না, সেরকম এটা একসময় আমাদের কাছে কিছুই হবে না, এটা হয়তো থেকেই যাবে, বাট জাস্ট লাইক উইল বি লাইক কলেরার মতো। আমি যেটা বলতে চাচ্ছি, হ্যাঁ কিছু ছাঁটাই হয়েছে। যেরকম আমি সাফার, আমার ইন্ডিয়ান বিজনেস অলমোস্ট শেষের দিকে, যেহেতু আমার রিলেটেডটা গার্মেন্টস রিলেটেড, আর বাংলাদেশের ব্যবসা অর্ধেক কমে গেছে আমার গার্মেন্টস এর বিজনেস। আর হলো সব থেকে বড় আরেকটা ব্যাপার, আমার ওয়াইফ জব করেছে এয়ারলাইন্স জব, ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, অল আর ক্লোজ ডাউন, টোটালি ক্লোজ ডাউন। এন্ড ওয়ার্ল্ড আমার ওয়াইফ বসে আছে, ট্যুরিজম পুরো শেষ। হ্যাঁ ট্যুরিজম না, ওয়াইফ, তুমি তো জানো আমার ওয়াইফ সৌদি এয়ারলাইন্সে জব করে, সে ফ্লাইং। এখন সে যারা ফ্লাইং জব করে তাদের মধ্যে 30% উইল বি ছাঁটাই করবে আর কি। সেটা হচ্ছে এমিরেটস বলো, সৌদি বলো, কুয়েত বলো, কাতার বলো, ওমেন বলো, যত বিদেশি এয়ারলাইন্স আছে সবার 30 to 40% ছাঁটাই হয়ে যাবে অলরেডি। আর আমার ওয়াইফ বসে আছে প্রায় মার্চ থেকে আনলিমিটেড, নোবডি নোজ হোয়েন দে উইল কল ব্যাক। বাট চিন্তা নেই, আপনার অন্য এয়ারলাইন্স আসবে, অন্য এয়ারলাইন্স আসবে না দাদা, অন্য এয়ারলাইন্স অলরেডি ক্লোজ ডাউন, বন্ধ হয়ে গেছে। আপনি কি জানেন? আমি বলছি এই যে লোক যে পৃথিবীতে এত লোক যেত আসতো, কেউ ভাবতো? সুতরাং এয়ারলাইন্স একটা বন্ধ হয়েছে, আবার ওইটা অন্য নামে অন্যভাবে আবার আসবে, আবার তপনদার বক্তব্য এটা খুব ভালো বক্তব্য দিয়েছে আলী ভাই। আমি বলবো যে একটা রাস্তা যখন বন্ধ হয় আরেকটা রাস্তা ঠিক খুলে যায়, মানে একটা হয় না যে মানে দের আয় দুরুস্ত আয়, মানে লেট হচ্ছে আসতে, কিন্তু যখন আসবে তখন আমার মনে হয় ভালোই হবে। আর আমার একজন খুব বিশেষ মানুষ, আমার খুব কাছের মানুষ বলেছে, আমরা কিন্তু প্রত্যেকেই পারফর্মার আমাদের লাইফে। তপনদার মতো পারফর্ম করছে, আমরাও পারফর্ম করছি। একদম ঠিক। হ্যালো, হ্যাঁ সন্দীপ বলো। তপনদা আরেকটা কথা, কিন্তু থাই এয়ারওয়েজ কিন্তু ব্যাংকরাপ্ট অলরেডি, জানি। কিন্তু এইগুলো তো শোনো, এইগুলো আগেও ছিল, নতুন ভাবে এসছে, নতুন আরো কত এয়ারলাইন্স আসবে। আমাদের সন্দীপ কই? সন্দীপকে তো হারিয়ে ফেললাম আমরা। না, সন্দীপ ও আসছে, আবার প্রশ্ন রেডি করছে। শুভ্র, আমার মনে হচ্ছে, আমার যেটুকানি আমি ফিল করছি শুভ্র বা আলী ভাই,
যে যেরকম ভাবে আছে না, সে সেরকম ভাবে সাফার করছে। তুমি ভেবো না যে আজকে যে বড় যারা হাজার হাজার কোটি টাকা, তাদের তো হাজার হাজার কোটি টাকা চিন্তা, খরচা, লোকজন, তাদেরও তো আটকে আছে। সুতরাং আমাদের যে সবাই কিন্তু একই স্টেজের উপরে আছে, সবাই একই স্টেজের উপরে আছে। সবাই আবার ঠিক হবো, সবাই আবার যাবে, কোনোটাই কেউ অসুবিধা হবে না, কেউ বসে থাকবে না। লোক কজন মরেছে আজ অব্দি বলো পৃথিবী? আমাদের দেখো, আমরা প্রত্যেকেই এট দ্য এন্ড অফ দ্য ডে পারফর্মার। যদি আমরা পারফরমেন্স ভালো করি তো আমাদেরকে কেউ না কেউ হায়ার করবে। আই ফিল মানে হয়তো কোম্পানির অ্যাড্রেসটা বদলে যাবে, কিন্তু নতুন কোম্পানি আসবে, বাট অবশ্যই অপরচুনিটি আসবে। সিনেমার মতো, সিরিয়ালের মতো, বা আমি বলবো মানে গানের মতো একটা কথাই বলবো যে নতুন দিশা ঠিক দেখাবে, এবং নতুন জায়গায় আমরা সবাই মিলে একসাথে মিলে সবাইকে সাপোর্ট করতে হবে। ইগোর লড়াই, স্ট্যাটাসের লড়াই, মানুষকে ছোট করবার লড়াইগুলোকে ভুলে যেতে হবে। আচ্ছা, আমরা একটা কিন্তু হ্যাঁ, এদের দুজনে গান শুনতে হবে। একদমই, গান তো গান হবে, আমি গান হবে, অবশ্যই হবে। আমি জাস্ট আমার অনুষ্ঠানটা শেষ করব, কিন্তু শেষটা করব গান দিয়ে। কিন্তু বিফোর দ্যাট আমি আরেকটা প্রশ্ন করব, এটা আমার লাস্ট প্রশ্নই হবে, যে কোনোভাবে কি মনে হচ্ছে প্রকৃতি আমাদের উপরে কিন্তু খুব নির্মম, মানে প্রকৃতি কিন্তু আমাদেরকে বোঝাচ্ছে যে দেখ, আমাদের প্রাণী এবং প্রত্যেকের কিন্তু জায়গা পৃথিবীতে আছে। আজকে আমরা কিন্তু রেসপেক্ট করা মানুষকে ভুলে গেছিলাম, রেসপেক্ট করা পশু পাখিদেরকে ভুলে গেছিলাম। কোনো জায়গা থেকে এই লকডাউনের মধ্যে আমার অন্তত আমার কাজের লোকের প্রতি প্রচন্ড রেসপেক্ট বেড়েছে, কারণ ওকে না পেয়ে আমরা বুঝতে পেরেছি যে কত জ্বালা। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি যে ক্রাইসিসটাকে ফিল করেছি। শুধু টাকা দিলেই হবে না, টাকা দিয়ে কিন্তু সবকিছু কেনা যায় না। এই যে রেসপেক্টটা সব সময় আসে না, তো সেইটাকে আমাদেরকে বুঝতে হবে, সেটাকে আমাদেরকে জানতে হবে। আরেকটা ব্যাপার, সবাইকে নিয়ে চলতে হবে। আর মানুষের সব থেকে আগে হচ্ছে নেচারকে ভালোবাসতে হবে। প্রচুর পরিমাণে গাছ পুতুন। রিসেন্টলি আমাদের এখানে আমফান ডিজাস্টার হয়েছে, তাতে প্রচুর গাছ পড়ে গেছে বেঙ্গলে। প্রায় আমার কাছে এস্টিমেশন আছে শুধু কলকাতাতে 15,500 গাছ পড়েছে। 15,500 গাছ শুধু কলকাতাতে পড়েছে। তো সবাইকে বলবো, শুধুমাত্র সরকার নয়, সরকার তো অবশ্যই 100% চেষ্টা করে করছে, কিন্তু আপনারাও আপনাদের মতো ম্যাক্সিমাম গাছ পুতুন, তাহলে কিন্তু খুব ভালো হবে। কারণ গাছ পোঁতাটা কিন্তু খুব দরকার। আজকের দিনে দাঁড়িয়ে যত গাছ পুঁতবেন তত কিন্তু অক্সিজেন পাবেন। ওই একটা কথা আছে না যে অক্সিজেন ভালো নেবো কিন্তু গাছ কাটবো, সেটা কিন্তু আর হবে না। পুকুর নোংরা করবো, মানে আমাদের গঙ্গা নোংরা করবো, সেটা হবে না। ভালো মাছ পাওয়া যাবে না। সবাইকে কিন্তু এইগুলো বুঝতে হবে। আর এগুলো কিন্তু ক্যাম্পেনিং করে হয় না, এগুলো কিন্তু নিজের মধ্যে থেকে ফিডটা আসতে হবে। তো সেটা যদি মানুষ আনতে পারে তাহলেই কিন্তু ভালো হবে। আরেকটা জিনিস, মানুষকে একটু সংবেদনশীল হতে হবে, একটু ধৈর্যটা ধরতে হবে। এই সময় দাঁড়িয়ে আমাদের প্রত্যেককে একটু ধৈর্যশীল হতে হবে, একটু ভালোভাবে পজিটিভ কথা, পজিটিভ চিন্তা করতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলবো, হাইলাইট করবো, যে লকডাউন কিন্তু আমাদের অনেক কিছু শিখিয়ে গেল। এই যে আমাকে খুব ভালো একজন, সবাই বলছে ভালো হোস্টিং করছি, তো হোস্ট বানিয়ে দিল, অ্যাপার্ট ফ্রম অ্যাক্টিং অ্যান্ড আদার থিংস। তারপরে আমি রান্না করতে শিখে গেছি, ঘর মোছা শিখে গেছি, বাসন মাজা শিখে গেছি, ফ্যামিলিকে টাইম দেওয়া শিখে গেছি, নেচারকে উপলব্ধি করতে পেরেছি এই লকডাউনের ফেজে। এখন লকডাউন উঠে গেছে, আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, বাট লকডাউনের ফেজে এগুলো হয়েছে। তোমরা যদি তোমাদের দুটো জিনিস বলো যে তোমরা কি শিখতে পেরেছো এই লকডাউন তোমাদেরকে কি শিখিয়ে দিয়ে গেছে, তাহলে খুব ভালো লাগবে। আমি প্রথমে আলী ভাইয়ের কাছে যাচ্ছি, যে আলী ভাইকে দুটো জিনিস বলো আলী ভাই এই লকডাউনে তোমাকে শিখিয়ে দিয়ে গেছে। একদম সত্য কথা বলবো না, মানে মিথ্যা কথা বলবো এটা ভাবছি। আমাকে শিখিয়েছে হচ্ছে ঘরে থাকতে শিখিয়েছে। আমি ঘরে থাকতাম খুব কম, সবসময় বাইরেই কাজ হতো আমার। হ্যাঁ, ঘরে থাকতাম কিভাবে, এটা যে অসহ্যকর একটা ব্যাপার, এটা আমি এখন সহ্য হয়ে ফ্যামিলি টাইমটা তোমার দেওয়ার সুযোগ। আমি একটা দিলাম ফ্যামিলি টাইম নিয়েই, আমি একটা লাইভ করেছিলাম, তুমি হয়তো দেখেছো, যে ফ্যামিলি টাইমকে অনেক আগে যখন লকডাউন শুরু হয় তখন এই দিস ইজ দ্য অপরচুনিটি টু গিভ দ্য কোয়ালিটি টাইম টু মাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। অ্যান্ড আমরা সব ফ্যামিলি মেম্বার নিয়ে একসাথে বসে খাইনি অনেক বছর ধরে লকডাউনের আগে। প্রায় হয়তো বা দেখা গেছে ভাই বোনকে নিয়ে খাচ্ছি বা ছেলেকে নিয়ে খাচ্ছি, বউ হয়তো অন্য কাজে গেছে, কিন্তু এই লকডাউনে এক টেবিলে প্রতিদিন কিন্তু আমরা খাচ্ছি। এটা কিন্তু বিশাল ব্যাপার পাওয়া। সো একসাথে ফ্যামিলি মেম্বারকে একসাথে পেয়ে, একসাথে প্রে করা, একসাথে খাওয়া, একসাথে গল্প করা, একসাথে টিভি দেখা, এই ব্যাপারগুলো লকডাউনের আগে আমি পাইনি, এখন উপভোগ করছি। বেশ ভালো। সেকেন্ডটা বলো। হ্যাঁ, সেকেন্ডটা
অ্যাকচুয়ালি এটাই হয়েছে, এটাই পেয়েছো। এটা উপলব্ধি করছি যে এত যে অহংকার ছিল জাস্ট বিফোর লকডাউন, এত অহংকার ছিল যে আমরা ওই দেশকে খেয়ে ফেলবো, ওই দেশ আমি এত শক্তিশালী, ওখানে বোমা মেরে ছেড়ে ফেলে দেবো, কুয়েত কাতার এগুলো কিচ্ছু না। এখন সবাই বিলাই বাচ্চা। এই জিনিসটার জন্য আমি হ্যাপি যে যত বড় শক্তিশালী দেশ হও না কেন, ইনভিজিবল একটা ছোট্ট প্রাণীর কাছে তুমি কিছুই না, নাথিং। এই জিনিসটা উপলব্ধি আমি না, শুধু সারা পৃথিবী করতে পেরেছে। আই এনজয়েড দ্যাট। দামি কথা। শুভ্রদেবের কাছে যাব, দুটো জিনিস যেটা লকডাউন শিখিয়ে দিয়ে গেল শুভ্রদেবকে। লকডাউন আমি স্পেশালি যেটা বলবো যে আমার বাসায় যে থাকাটা, বাসায় আমার মনে হয় না যে আমি এত বছরে একসাথে আমি খুব এনজয় করেছি, কারণ এত মুভি আমি কখনো দেখিনি আমার হোল লাইফে, এত মুভি দেখিনি। আর আমি যেটা অনেক কিছু, আমি ক্রিকেট নিয়ে আমার অনেক ক্রিকেট ম্যাগাজিন, ইভেন আমাকে একবার 2000-এ সচিন তেন্ডুলকার আমাকে বলেছিলেন যে আমি উনাকে 6টা গান শুনিয়েছিলাম এই 1:1 কিশোর কুমারের। তো বললো যে তুমি ক্রিকেট সম্বন্ধে এত কিছু জানো, কারণ সে আমার গান শোনার পর 2.5 ঘন্টা আর কারোর সাথে কথা বলে নাই। হ্যাঁ, আজহারউদ্দিন ওয়াজ ক্যাপ্টেন। আমরা একটা বাসায় আমাদের একটা বাসায় অপু ভাই আজকে নাই, ক্রিকেট বোর্ডের সেক্রেটারি ছিলেন, তার বাসায় একটা পার্টি ছিল। তো এই যে মানে আমি বলতে চাই যে এই কয়দিন আমি এত ক্রিকেট ম্যাচ দেখেছি, স্পেশালি ইন্ডিয়া পাকিস্তানের সব ওয়ার্ল্ড কাপের যে পুরানো ম্যাচগুলা, কারণ সবগুলাতে ইন্ডিয়া উইন করেছিল। তারপরে আমাদের বাংলাদেশের অনেকগুলা যে উইনিং ম্যাচ ওগুলা দেখেছি, আর অনেক পুরনো টেস্ট ম্যাচ দেখেছি ইডেন গার্ডেন্সের অনেক আগে, যখন ওয়েস্ট ইন্ডিজের এই ক্লাইভ লর্ডে 87-এ ভিভিয়ান রিচার্ডস ক্যালকাটায়, ওই খেলাটা আমি দেখেছিলাম। আই ওয়াজ ইন ইডেন গার্ডেন। আরেকটা ম্যাচ দেখেছি যেটা আমি ক্লাব হাউসে দেখেছি, সেটা হচ্ছে যেটা ফলন করার পরে স্টিভও ছিল ক্যাপ্টেন, যেটাতে লক্ষ্মণ এবং রাহুল দ্রাবিড়ের যে রেকর্ড পার্টনারশিপ এবং লক্ষ্মণের ডাবল সেঞ্চুরি, ওই ম্যাচটা দেখেছিলাম, যেটাতে সচিনে উইকেট পেয়েছিল। ওই সব দেখছি আর কি। এটা একটা মানে অনেকগুলো আবার রিকালেক্ট করলাম ক্রিকেট ম্যাচগুলো, বিগ ম্যাচ। আমি ক্রিকেটের খুব পাগল, ক্রিকেটের জন্য। বাহ, অসাধারণ। তপনদার দুটো ঘটনা বলো যেটা তোমাকে লকডাউন শিখিয়ে দিয়ে গেল। তপনদা, আচ্ছা আমি তপনদারটা গেস করি, সেটা হচ্ছে ভালোভাবে তুমি কি ঘর মোছা বাসন মাজা শিখে গেছো, এটা বলো সত্যি কথা। না, প্রথম তো যেটা শুভ্র বললো যে একসাথে থাকা, আমি তো জানো সারা মাসে কদিন বাড়িতে যাই, একসাথে যে থাকা, একসাথে করেছি। এছাড়া একসাথে রান্না করা শেখা, আমি রান্না করতে ভালোবাসি, যদি সময় পাই না বলে করতে পারি না। তারপর রান্না করা, কুটনো করা, বাসন মাজতে খুব ভালোবাসি। ঘর মোছাটা আমার ছেলে কিন্তু করে দিত। ছেলে ঘর মোছা, আর আমি রান্না করা, বাসন মাজা, মানে খুব এনজয় করেছি আমি লকডাউনে, বিশ্বাস করো এমনি খুব এনজয় করেছি। আর প্রকৃতির কাছে যে ব্যাপারটা, প্রকৃতির কাছে আমরা বড় বেশি মানে এত আমাদের সায়েন্স নিয়ে চলে গেছিলাম, প্রকৃতি দেখালো, গড একটা দেখালো যে আমাদের চেয়ে বড় তোরা কেউ নয়। এইটা প্রকৃতি আর গডও দেখে দিল। তুমি বলো আমাদের মক্কা, মদিনা, রোম, তারপর আমাদের ইন্ডিয়াতে যত রকম আছে মন্দির মসজিদ আছে, সব বন্ধ একসাথে, বুঝতে পেরে? মানে কেউ কোনো জায়গায় যেতে পারছে না। আমরা যখন একসাথে জোট হয়ে লড়াই করতে যাই, ওরাও কিন্তু একসাথে জোট হয়ে সব বন্ধ করে দিয়েছে। এখন দেখো করোনার প্রভাব একটু হলেও কমেছে, লোক ধরতে পেরেছে, বুঝতে পেরেছে, চিকিৎসা চলছে, ওরাও মন্দির মসজিদ দেখো আস্তে আস্তে খুলছে। তা আমাদের ওই একটাই কথা যে আমরা লকডাউনে কিন্তু মানে একটা বন্ডিং ফ্যামিলির, একসাথে খাওয়া, ওঠা, বসা, থাকা, এইটা কিন্তু আমি মজা করছি। দামি কথা বলেছে তপনদা, যে লকডাউনে তপনদা ফ্যামিলি বন্ডিংটা তপনদার বেড়েছে এবং সবারই বেড়েছে, ইনফ্যাক্ট আমারও বেড়েছে, সবার বেড়েছে। আর প্রকৃতিকে ভালোবাসতে হবে, সবাইকে রেসপেক্ট করতে হবে। তাদেরও কিন্তু যে জীবজন্তুরা আমাদের সঙ্গে আছে, তাদেরও কিন্তু প্রকৃতির উপরে আমাদের মতনই অধিকার আছে, তাদেরকে কিন্তু বঞ্চিত করবেন না। আমি অনেক জায়গায় দেখেছি খুব বাজেভাবে কুকুরকে মারা হচ্ছে, তাদেরকে ফেলে দেওয়া হচ্ছে, ওকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এগুলো খুব নৃশংস ঘটনা আমাদের এখানে ঘটে। আমি বাংলাদেশের ব্যাপার জানি না, বাট এখানে অনেক কিছু ভাইরাল হয়েছে। একটা হনুমানকে দেখেছি তাকে একদম মেরে ফেলা হলো। তো এইভাবে নৃশংসতার পরিচয় দেবে না। কিছুদিন আগে কেরালে একটা হাতিকে বোম, মানে আনারসের মধ্যে বোম লাগিয়ে নাকি ওই আতশবাজি ঢুকিয়ে তাকে খাইয়ে তাকে মারা হয়েছিল।
সে খাবার খেতে গেছিল কিন্তু তাকে সে মৃত্যুবরণ করেছে। তো এই নৃশংসতা মানুষ যতক্ষণ অবধি না ছাড়বে, মানুষ যতক্ষণ অবধি মানুষ না হবে, হুঁশটা যতক্ষণ অবধি মানুষের না আসবে, ততদিন কিন্তু এইভাবেই আমার মনে হয় প্রকৃতি কিন্তু এভাবে আমাদেরকে বোঝাবে। তো আপনারা প্রত্যেকের জন্য উদ্দেশ্য যে সবাইকে ভালোবাসুন, সবারকে নিজেদের জায়গায় থাকতে দিন, সবাইকে নিয়ে চলুন, এটাই কিন্তু হাই টাইম, ইট ইজ দ্য লার্নিং প্রসেস। তো আমার অনুষ্ঠান প্রায় আমরা শেষ করব, কিন্তু শেষ আজকে হবে কিন্তু একটা গান দিয়ে। সুব্রতদেব দুটো গান শুনবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলী জুলফিকার ভাই গান করবে, তো আমি গানটা দিয়ে শেষ করবো। ঠিক আছে, তপনদাও গান গাইবে, তুমি একটু তপনদাও গান গাইবে, এডিট করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, ভোকাটার লাগে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, সেটা সবাই আমরা গলায় গলায় চেষ্টা করবো মেলাবার, কোনো চাপ নেই। তো আমি আমার অনুষ্ঠানটা শেষ করছি, আর বিফোর এন্ডিং দ্য প্রোগ্রাম আই উইল লাইক টু থ্যাঙ্ক অল দ্য অডিয়েন্সেস হু হ্যাভ শোন মি লাভ, হু হ্যাভ ব্লেসড মি, হু হ্যাভ সাপোর্টেড মি, and of course I would like to thank Topon Rai, Shubhrodev and Aliz bhai for joining me only at Just News Talking Straight with Sandeep. তোমরা এলে বলে কিন্তু এত সুন্দর একটা অনুষ্ঠান আমি করতে পারলাম এত রাতে তোমাদেরকে নিয়ে। আর নেটওয়ার্ক প্রবলেম ছিল, নেটওয়ার্ক প্রবলেমকে আমরা ওভারকাম করে যেভাবে আজকে অনুষ্ঠানটা করলাম, আমি বিশ্বাস করি আমরা সব রকম প্রতিকূলতা, সব রকম ডিফিকাল্টিজ এইভাবে ওভারকাম করব। We shall overcome all the difficulties, we shall overcome all the negativities, we shall overcome all the negative associations in our life, and we shall overcome all the agony, extreme pain in our life. We shall overcome this corona pandemic, we shall overcome this economic crisis also. তো সব কিছুকে ওভারকাম করে আমরা বিশ্বাস করি আমরা একটা নতুন পৃথিবীতে সবাইকে সবার পাশে রেখে, সবাইকে সবার সাথে রেখে, সবাইকে ভালোবেসে এগোতে পারবো। তো আমি আমার অনুষ্ঠান এভাবেই শেষ করছি, এবার একটা গান দিয়ে শেষ হবে। আমার কাজ আমি করে দিয়েছি, আশা করি আমার হোস্টিং ভালো লেগেছে। আমি প্রথমে গান দিয়েছি, তো এখন আর আমাকে রিকোয়েস্ট করার কোনো ব্যাপার নেই, এখন তোমরা গান গাইবে, শুভ্রদেব, আলী জুলফিকার ভাই এন্ড তপন রায়। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি আমার একজন, তপনদা জানে আমি যার ডাইহার্ট ফ্যান, যার জন্য, যার পাগল আমি ভক্ত, কিশোর কুমার প্রয়াত, এবং অমিতদার সাথে আমি অনেকগুলো কনসার্ট করেছি, অমিতদার সাথে কানাডা, আমেরিকায়, এবং আমি অমিতদাকে জ্বালিয়ে খেতাম খালি কিশোর কুমারের। অমিতদা আমার খুব কাছের মানুষ, কারণ বাবুদা আর অমিতদা মানে সন্দীপ রায় মানে সত্যজিৎ রায়ের ছেলে, বাবুদা অমিতদার ক্লোজ ফ্রেন্ডস, আর আমার স্কুল আর বাবুদার স্কুল এক, তো ওই জন্য আমার অমিতদার সাথে অনেক দিনের সম্পর্ক, খুব ভালো মানুষ। আচ্ছা, তো আমি কয়েকটা লাইন গাইছি, আমার খুব প্রিয় গান। প্লিজ। रिम झिम गिरे सावन, सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी ये अगन, रिम झिम गिरे सावन, सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी ये अगन, रिम झिम गिरे सावन। অসাধারণ অসাধারণ, আরেকটা হবে শুভ্রদেবকে বলছি। আচ্ছা, আরেকটা গায়, আমার এটা মায়ের খুব প্রিয় গান ছিল, আমার মা বেঁচে নেই, গাইছি আমি গানটা। এসো আজ প্রেমে আতর ঢেলে দাও আমার মনে রে, ময়ূর মহলে, এসো আজ প্রেমে আতর ঢেলে দাও, বেগম রাতটা গায়ে তারা ওড়না, দু চোখে আজ নয় ঝড় বাতি জেলে দাও আমার মনে, কালকে কোথায় রব সে কি কেউ জানে, কালকে কোথায় রব সে কি কেউ জানে,
বোঝে কি কখনো কে জীবনের মানে আরো আর যেত নিয়মি যেত দেব না কো বাধা যদি বাঁশি মালা ফেলে যা আমার মনে বাহ বাহ বাহ, খুব সুন্দর। অসাধারণ, মানে এত সুন্দর গান। মানে আমার জাস্ট আমি ভাবছিলাম যে তপনদা আর এখানে আলী জুলফিকার ভাইও গলা মেলাবে, এমন একটা গান গাও, লাস্ট গান, এটা হ্যাট্রিক হোক। আমি রিকোয়েস্ট করব আমাদের দাদাকে যে একটা হ্যাট্রিক হোক, এটা হ্যাঁ লিখতে পারি। বলো না কি বলছো? গান গাইতে পারি না, শুধুমাত্র লিখতে পারি। ঠিক আছে তাহলে আমি শুভ্রদেবকে দিয়ে শেষ কর। আরেকটা গে একটু গলা শুভ্রদেবকে দিয়ে বলবো একটা হ্যাট্রিক হোক, একটা লাস্ট গান হোক যেটা অসাধারণ, মানে আমার মন ভরে গেছে, আমাদের অডিয়েন্সেরও মন ভরে গেছে। তপনদা আর আমি জাস্ট শুনে কাত হয়ে গেছি, একদম ফ্যান্টাস্টিক। শুভ্রদেবকে দিয়ে লাস্ট আরেকটা গান হয়ে শেষ হোক অনুষ্ঠানটা। আর আমি তপনদাকে অশেষভাবে কৃতজ্ঞ তপনদার কাছে যে শুভ্রদেবের মতো মানুষকে আমাদের অনুষ্ঠানে নিয়ে আসতে পেরেছে তপনদা থ্যাংক ইউ। আর আলী জুলফিকার ভাইও যে জয়েন করেছে, আমি তাকে অনেক ধন্যবাদ জানাই। শুভ্রদেবকে লাস্ট একটা গান গাইতে অনুরোধ। আমি এখন যে গানটা গাইবো, আমার আরেকজন প্রিয় মানুষ আপনারা জানেন পঞ্চমদার সাথে আমি কিন্তু অনেকের সাথে মিট করেছি, বিগ স্টার মাইকেল জ্যাকসন থেকে শুরু করে হোজে ফেলিসিয়ানো থেকে শুরু করে অনেক বিগ স্টার, কিন্তু আমার দুঃখ জীবনে যে আমি পঞ্চমদার সাথে মিট করতে পারিনি। তাই পঞ্চমদার একটা বিখ্যাত গান, যে গানটা সাধারণত কেউ রান্না খেয়েছি। আরে ইউ আর সো লাকি। বাদল ভট্টাচার্য এখানে কলকাতায় আসাজি আমার বই সিনেমার গান 2.5 কিলোমিটার হেঁটে রেকর্ডিং করেছিল উৎসাহতপের স্টুডিওতে, আর আলোককুণ্ড স্টুডিওতে আমি প্রথম সিনেমার গানে আমার এখানে আসাজি করেছিল। তখন পঞ্চমদা কলকাতা, আসাজি মুড হতে পঞ্চমদার ওখানে বলে তুমি চলো ওখানে লাঞ্চ করবে। পঞ্চমদা তখন আসাজিকে কি সুন্দর বোঝালো, তারপরে নিজের হাতে রান্না করে মাংস দেখলাম, মাংস খুব ভালোবাসতো, আসাজিও ভালোবাসতো। একসাথে দুবার আমরা একসাথে লাঞ্চ করলাম। আপনি তো খুব লাকি। আমার কিন্তু কলকাতায় ফার্স্ট রেকর্ডিং উষাদি স্টুডিওতে হৈমন্ত দিদির সাথে আমি অনেক ছোট ছিলাম, হ্যাঁ লং ব্যাক। তো যাই হোক, আমি এখন গানটা গাইছি, এটা খুব প্রিয় গান আমার। हमसे मत पूछो कैसे मंदिर टूटा सपनों का, लोगों की बातें ये किस्सा है अपनों का। चिंगारी कोई भर के तो सावन उसे बुझाए, सावन जो अग्न लगाए उसे कौन बुझाए। डन 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 पतझर दो बाग उजारे, तो बाग बार खिलाए, जो बाग बार में गुजरे उसे कौन खिलाए, हो उसे कौन खिलाए। न जाने क्या हो जाता, जाने हम क्या कर जाते, पीते हैं तो जिंदा है, न पीते तो मर जाते। दुनिया जो प्यासा रखे तो मदिरा प्यास मिटाए, मदिरा जो प्यासा रखे उसे कौन मिटाए, हो उसे कौन मिटाए। चिंगारी कोई भर के तो सावन
उसे बुझाए, सावन जो अगन लगाए उसे कौन बुझाए, हो उसे कौन बुझाए। বাহ বাহ বাহ। তো দাদা প্রচুর ফ্যান পড়ে গেল। মনে হয় দাদা আপনার গান শুনে প্রথমে বোধহয় আমার গান লেখার আগ্রহ জাগে। আপনার যে জুয়েল 80s এর জুয়েলের যে গানগুলো আমি শুনতাম ওই সময়ে, 80s এর জুয়েলের গানগুলো, দাদা জুয়েলকে নিয়ে একটা গান করেছিল, আমি খুব ভক্ত ছিলাম জুয়েলের। তখন থেকেই আমার গান লেখার প্রতি আমার আগ্রহ। থ্যাংক ইউ ভেরি মাচ। অসাধারণ লাগলো। আবারও আমি জাস্ট নিউজ এবং সন্দীপকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, তপনদাকেও, তপনদা স্পেশালি আমাকে তপনদাও ইনভাইট করেছে। তপনদাকে আমি ধন্যবাদ দেবো। তপনদা মানে আমার অনুষ্ঠানের শেষটা এত সুন্দর হলো, মানে আমি কখনো হয় না যে আমি পরপর গান গাইতে আমার মানে কাউকে বলি, মানে আমার এরকম হয় না সচরাচর। আজকে মানে আমার মনে হচ্ছে গানটা শুনেই যাই মনে হচ্ছে যেন মানে আর ইচ্ছে করছে না অনুষ্ঠানটা শেষ করতে, বাট যেটা নিয়ম শেষ তো করতেই হবে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মি। আমি তপনদাকে বলবো অসংখ্য ধন্যবাদ, আলী জুলফিকার ভাইকে অসংখ্য ধন্যবাদ দেবো, অ্যান্ড অবভিয়াসলি আমাদের মেইন গায়ক শুভ্রদেব দাকে আমি বলবো অসংখ্য ধন্যবাদ যে দাদা আপনি জয়েন করেছেন আমার সাথে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে নিয়ে থাকো। আর আমি অডিয়েন্সের জন্য বলবো আমি আবার আসছি একটা নতুন এপিসোড নিয়ে খুব শিগগিরই আপনাদের সম্মুখে। ততক্ষণ চোখ রাখতে ভুলবেন না জাস্ট নিউজে, টকিং স্টেট উইথ সন্দীপ। ততক্ষণ স্টে টিউন ইনটু জাস্ট নিউজ। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।